পটাশিয়াম এটিপিএস পাম্প, এই পাম্পটাকে বন্ধ করে, এই পাম্পের সঙ্গে ইরিভার্সিবলি বাইন্ড করে, মানে রিভার্সিবল নয়, মানে যে ওষুধ খাওয়া বন্ধ করে দিলে মানে ওষুধ খাওয়ার পরপরই তার অ্যাকশন শেষ হয়ে যাবে এরকমটা নয়, এটা বেশ কিছুক্ষণ অ্যাকশনটা থাকে, ইরিভার্সিবল বাইন্ড করে এবং এই পাম্পটাকে বন্ধ করে দেয়। আচ্ছা, কয়েকটা উদাহরণ বলো কেউ প্রোটিন পাম্প ইনহিবিটরে। প্যান্টোপ্রাজোল আর ওমেপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, র্যাবেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, এগুলো হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, মানে সব থেকে বেশি প্রচলিত প্রোটন পাম্প ইনহিবিটর এগুলোই। আর মেন যে নামগুলো আছে মেডিসিনের সেগুলো লাস্টে প্রাজোল কথা টাইপের থাকবে, ওমেপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, র্যাবেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, এরকম। আমাকে কেউ বলতে পারবে এই যে চারটে যে নাম হলো, এই চারটে নামের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে কোনটা দেওয়া হয়? বাচ্চাদের ল্যান্সোপ্রাজোল, ভেরি গুড, ল্যান্সোপ্রাজোল দেওয়া হয় বাচ্চাদের জন্য। আর একটা জিনিস বলো, এই প্রোটিন পাম্প ইনহিবিটর এর কেমিক্যাল যে স্ট্রাকচার হয় সেই কেমিক্যাল স্ট্রাকচারে কোন, এটা কিন্তু অনেক জায়গায় কোশ্চেন আসে যে প্রোটন পাম্প ইনহিবিটরে কেমিক্যাল স্ট্রাকচারে কি রিং দেখতে পাওয়া যায়, একটা পার্টিকুলার রিং সিস্টেম আছে, যে রিং সিস্টেমটাই প্রোটন পাম্প ইনহিবিটরে দেখতে পাওয়া যায়, সেটা কোন রিং সিস্টেম? আচ্ছা, আমি যে এক্সট্রা জিনিসগুলো যেগুলো বলছি যেগুলো এই নোটসে নেই, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মানে খাতায় লিখে রাখতে হবে, নোট করে রাখতে হবে, নাহলে কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন আসবে পরবর্তীকালে, মানে আসলে না পারলে কিন্তু তখন খারাপ লাগবে নিজেরই। কি রিং সিস্টেম থাকে বলতে পারবে কেউ? প্রোটন পাম্প ইনহিবিটরে যে রিং সিস্টেমটা থাকে সেটা হচ্ছে বেনজ ইমিডাজোল রিং সিস্টেম, ঠিক আছে, মনে থাকবে। বি রিং সিস্টেম, পার্টিকুলার এই রিং সিস্টেম থাকে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটরসে। ওমেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, এই ধরনের সমস্ত যে কটা প্রোটন পাম্প ইনহিবিটর আছে এগুলোকে সংক্ষেপে পিপিআই বলা হয়। তো এই পিপিআই তে এই বেনজ ইমিডাজোল রিং সিস্টেম থাকে। পিপিআই হচ্ছে কিছু ডিজিজের ড্রাগ অফ চয়েস। সেটা কি কি? আচ্ছা, অলরেডি আমি একটা ড্রাগ অফ চয়েসের লিস্ট গ্রুপে দিয়েছি, এটা সবাই দেখে নেবে, ওখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। পিপিআই কিসের কিসের ড্রাগ অফ চয়েস? এক হচ্ছে পেপটিক আলসার বা ডুওডেনাল আলসার, এগুলোর ড্রাগ অফ চয়েস। নেক্সট হচ্ছে জিইআরডি, গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিসঅর্ডার, এটার হচ্ছে ড্রাগ অফ চয়েস পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। আর একটা হচ্ছে জোলিঞ্জার ডিজিজ, ঠিক আছে, জোলিঞ্জার ডিজিজ বলে একটা ডিজিজ আছে, ওই ডিজিজেরও মানে যে ড্রাগ অফ চয়েস সেটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। ওই লিস্টটাতে পুরো লেখা আছে, ওখান থেকে কেউ কিছু বলছো? ওই লিস্টটাতে পুরোটা আছে, লিস্টটার থেকে দেখে নেবে, গ্রুপে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করলে পেয়ে যাবে। লিংকটা ক্লিক মানে আমি ডাইরেক্ট অ্যাক্সেস দিয়ে রাখিনি, লিংকে ক্লিক করার পরে আমার কাছে নোটিফিকেশন আসে, আমি তখন ওটা অ্যাক্সেস সবাইকেই দিয়ে দিই, তো একটু হয়তো টাইম লাগতে পারে, বাট পেয়ে যাবে সবকিছু। ওকে, a state of complete physical, mental and social well-being, not merely the absence of disease, is called a state of complete physical, mental and social well-being. Physical well-being, mental well-being and social well-being, এবং শুধুমাত্র যে শরীরে রোগ নেই এটাই নয়, এই সমস্ত কিছু মিলিয়ে যে একটা জিনিসের মানে ডেফিনেশন হয়, সেটা কিসের ডেফিনেশন? হেলথ। আচ্ছা, বলতে পারবে এই ডেফিনেশনটা কে বা কারা কয়েন করেছে, তৈরি করেছে ডেফিনেশনটা? WHO, কারেক্ট। WHO 1948 সালে এই ডেফিনেশনটা দেয় যে হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট physical, mental and social well-being and not merely an absence of disease or infirmity. Disease অথবা infirmity
অ্যাবসেন্সটাই শুধুমাত্র হেলথ নয়, হেলথ মানে হচ্ছে কমপ্লিট হেলথ বলতে যেটা বোঝায় সেখানে ফিজিক্যাল ওয়েলবিং, শারীরিকভাবে সুস্থ থাকবে, মানসিকভাবে সুস্থ থাকবে এবং সামাজিকভাবে সুস্থ থাকবে। এই টোটাল তিনখানা অ্যাসপেক্ট যখন সম্পূর্ণ হবে তখনই সেটাকে হেলথ বলা হবে। আচ্ছা, হেমোক্রোমাটোসিস ক্যান বি ডিটেক্টেড বাই ফেরিটিন ব্লাড টেস্ট। আরেকবার বলো। ফেরিটিন ব্লাড টেস্ট। ফেরিটিন ব্লাড টেস্ট। আচ্ছা, কেন ফেরিটিন ব্লাড টেস্ট? মানে আমি জিজ্ঞেস করছি হেমোক্রোমাটোসিসটা কি, এটা কি ডিজিজ? ব্লাডের তো একটা ওই হিমের একটা পার্ট ফেরিটিন, ওটা মানে এ হয় আর কি, যেটা যতটুকু পড়েছিলাম। হিমের পার্ট ফেরিটিন নয়। ফেরিটিন হচ্ছে আমাদের দেহে যে মানে আয়রন অ্যাবজর্ব অবস্থায় থাকে, আয়রন যে স্টোর থাকে সেটা ফেরিটিন রূপে থাকে, আর হিমটা থাকে হচ্ছে হিমোগ্লোবিন বা ব্লাডে। ঠিক আছে, তো ফেরিটিন ব্লাড টেস্ট দ্বারাই এই হেমোক্রোমাটোসিস টেস্ট করা হয়। হেমোক্রোমাটোসিসটা কি আমরা একবার একটু দেখবো। আচ্ছা, সেরাম ফেরিটিনটা কি প্রথমে দেখে নিই। দিস টেস্ট measures the amount of iron stored in the liver. Levels can be very high in hematochromatosis. তাহলে কি বলছে হেমোক্রোমাটোসিস কি বলছে, যে লিভারে, যে আমাদের লিভারে একমাত্র লিভারেই আয়রন স্টোর হয়, তো লিভারে যে আয়রন স্টোর হয় সেটার পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে সেই ডিজিজ অথবা ডিসঅর্ডারকে আমরা বলি হেমোক্রোমাটোসিস। হেমোক্রোমাটোসিস ইজ an inherited condition where iron levels in the body slowly build up over many years. অল্প অল্প করে বিল্ড আপ হতে থাকে, অল্প অল্প করে জমতে থাকে এবং একটা টাইমের পরে মানে অত্যাধিক পরিমাণে জমতে দেখা যায়। এবং এটা হচ্ছে ইনহেরিটেড, মানে বংশগতভাবে এটা বা জেনেটিক্যালি ইনহেরিটেড ডিজিজ, এটা একটা সরি ডিজিজ না, ডিসঅর্ডার কন্ডিশন এটা একটা। দিস বিল্ড আপ অফ আয়রন known as iron overload can cause unpleasant symptoms. If it is not treated, this can damage parts of the body such as the liver, joints, pancreas and hearts. এই সমস্ত অর্গানকে মানে ক্ষতি করতে পারে আয়রন ওভারলোড হলে। The causes of hemochromatosis broken down into two subcategories. প্রায় দুটো সাবক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। মানে মেইনলি যেটা ধরা হয় সেটা হচ্ছে ইনহেরিটেড, এছাড়াও ইনহেরিটেড এর সাথে সাথে কিছু অ্যাকওয়ার্ড কন্ডিশনও থাকে অনেক সময়, যেটা হচ্ছে প্রাইমারি কেস, হেরিডিটারি অর জেনেটিক্যালি ডিটারমাইন্ড, আর অ্যান্ড লেস ফ্রিকুয়েন্ট সেকেন্ডারি কেসেস। সেকেন্ডারি কেসেস কি অ্যাকওয়ার্ড ডিউরিং লাইফ, মানে আমরা আমাদের ডেইলি জীবনে কিছু ঘটনার ফলে মানে অ্যাকওয়ার্ড করা হয়, আয়রন লোডটা তৈরি হয়। সেটা কি কি ধরনের হতে পারে? এক হচ্ছে যদি এরকম হয় যে কারো থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া থাকলে কি হয় যে না তাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্লাড ট্রান্সফিউশন তাকে দিতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ব্লাড ট্রান্সফিউশন নিয়মিতভাবে নেওয়ার ফলে তার শরীরে আয়রন ওভারলোড হচ্ছে। কারণ ব্লাড নেওয়া মানে কি, তার মধ্যে আরবিসি থাকবে, আরবিসি তার মধ্যে হিমোগ্লোবিন থাকবে, হিমোগ্লোবিন মানে তার মধ্যে আয়রন থাকবে। ব্লাড ট্রান্সফিউশন, রেগুলার ব্লাড ট্রান্সফিউশনের ফলে শরীরে দেখা যায় যে আয়রনের ওভারলোড হচ্ছে। সেকেন্ডলি হেমোলাইসিস। হেমোলাইসিসের সময় অনেক সময় দেখা যায় আরবিসি যখন ডিস্ট্রাকশন হয়, আয়রন পার্টটা তো আলাদা হয়ে যায়, হিম আর গ্লোবিন দুটো পার্ট আলাদা হয়ে যায়। তো সেই আয়রন পার্টটা যেটা থাকে সেটা তো শরীর থেকে বেরোতে পারে না অনেক সময়, তো সেই জন্য বেরোতে পারে না, বেরোনোটা আরো বেশি ক্ষতিকারক। অনেক সময় ইউরিন দ্বারা ব্লাড পাস হয় বা ইউরিন দ্বারা যদি আয়রন পাস হয় তো সেটা আরো বেশি ক্ষতিকারক। তো সেটা মেইনলি জমা হয় হচ্ছে আমাদের শরীরে, তো সেখান থেকে একটা আয়রন ওভারলোড দেখতে পাওয়া যায়। তো মেইনলি এই ধরনের কিছু রিজন আছে যার ফলে সেকেন্ডারি টাইপ অফ হেমোক্রোমাটোসিস দেখতে পাওয়া যায়। Medications are used for those unable to tolerate routine blood drops. There are chelating agents. Chelating agents কিছু অ্যাভেলেবেল আছে যারা রেগুলারলি ব্লাড ড্র করাতে পারে না। ব্লাড ড্র মানে হচ্ছে যে যখন দেখা যায় যে আয়রন ওভারলোড হচ্ছে তখন কিছুটা ব্লাড শরীর থেকে বের করে নেওয়া হয় আয়রন ওভারলোড কমানোর জন্য। কিন্তু যারা সেই জিনিসটা মানে পারে না
সহ্য করতে পারে না তাদের জন্য নতুন কিছু মেডিসিন আছে, সেটা হচ্ছে মেনলি চিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্ট কি জিনিস আমরা মোটামুটি এখনো পর্যন্ত জানি, আমরা টেট্রাসাইক্লিনের সময় থেকে শুনে আসছি। চিলেটিং এজেন্ট একটা ইনসলিউবল একটা কম্পাউন্ড তৈরি করে, সরি বিভিন্ন মেটাল আয়নের সঙ্গে রিয়াক্ট করে একটা মানে কমপ্লেক্স তৈরি করে, সেই কমপ্লেক্সটা ইউরিনের দ্বারা পাস করে যায়। সেই ধরনের ড্রাগ, সেই ধরনের ড্রাগ কি আছে না ডেফেরক্সামিন। এটা কিন্তু কোশ্চেন আসে যে আয়রন পয়জনিং এর ক্ষেত্রে কোন ড্রাগ ইউজ করা হয়। আয়রন ওভারলোড না দিয়ে অনেক সময় আয়রন পয়জনিং এর ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় কোন ড্রাগ ইউজ করা হয়, সেটা হচ্ছে ডেফেরক্সামিন। ডেফেরক্সামিন binds with iron in the bloodstream and enhances its elimination in urine and feces. ইউরিন এবং ফেসেস এর মাধ্যমে এর এলিমিনেশনটাকে এনহ্যান্স করে, এটাকে বাড়িয়ে দেয় এলিমিনেশনটাকে। এটা এক ধরনের চিলেটিং এজেন্ট। পালসেটিং এন্ড থ্রবিং হেডেকস আর, কোন ধরনের হেডেককে পালসেটিং এন্ড থ্রবিং হেডেক বলা হয়? মাইগ্রেন, ইনফেকশন ইন cerebrospinal fluid, lack of oxygen in the brain. মাইগ্রেন। মাইগ্রেন। আচ্ছা আমাকে বলো পালসেটিং মানে কি? পালসেটিং মানে কি? কেউ একজন বলো পালসেটিং মানে কি? থ্রবিং মানে হচ্ছে দপদপ করা, মানে আমরা বাংলা বলি না দপদপ করে মাথা যন্ত্রণা হচ্ছে, তো ওই একটা মানে ভাইব্রেশন টাইপের হওয়া, সেটাকে বলা হয় থ্রবিং। তো আর পালসেটিং মানে কি? কন্টিনিউয়াস হওয়াটা। কন্টিনিউয়াসটা পুরোপুরি ঠিক কথা নয়। পালসেটিং কথার মানে হচ্ছে আমাদের যে পালস রেট আছে, ঠিক আছে, তো সেই পালস রেটের সঙ্গে প্যারালালি যদি কোনো কিছু হয়, শুধু এটা মানে হেডেকের জন্য কথার টার্মটা ইউজ হয় না, শরীরের যে কোনো কিছু যদি দেখা যায় যে পালস রেটের সাথে প্যারালালি চলছে, মানে পালস রেট যতটা সেই জিনিসটাও ততটা রেটেই হচ্ছে, তখন সেটাকে বলা হয় পালসেট করছে। পালসেট করা মানে হচ্ছে পালস রেটের সঙ্গে সমান তালে চলা। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে অবভিয়াসলি মাইগ্রেন। A migraine is a type of headache. It may occur with symptoms such as nausea, vomiting, and sensitivity to light and sound. In most people, throbbing pain is felt only on one side of the head. এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে মাইগ্রেনের যন্ত্রণা যখন হয় তখন মনে হয় যেন শুধু একটা সাইড ব্যথা করছে। তো মাইগ্রেনের কিছু কারণ আছে, যেমন একটা হচ্ছে স্ট্রেস, দুই হচ্ছে অনেকক্ষণ না খেয়ে থাকা, মানে এমটি স্টোমাকে অনেকক্ষণ থাকা, এর জন্য অনেকে মাইগ্রেনের পেন হয়। আর আরেকটা হচ্ছে যে রোদে বেশি, মানে সানলাইটের নিচে সব বেশি সময় থাকা। যাদের মাইগ্রেনের অনেকেই সানলাইটের নিচে অনেকক্ষণ ধরে থাকে, কিন্তু সবার মাইগ্রেনের প্রবলেম হয় না, কিন্তু যার মাইগ্রেনের প্রবলেম আছে তার এরকম সানলাইটের নিচে বেশিক্ষণ থাকলে এই হেডেকটা ট্রিগার হয়। এবার এর কি একটা মেডিসিন আছে যেটা সব থেকে বেশি ইউজ করা হয়, কেউ বলতে পারবে নামটা?
হ্যালো, মাইগ্রেনের ট্যাবলেট কোন মেডিসিন ইউজ করা হয় মেইনলি বলতে পারবে কেউ? আর্গোটামিন। আর্গোটামিন, খুব ভালো অ্যান্সার। বাট আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে মাইগ্রেনের একটা পার্টিকুলার একটা ট্যাবলেট ইউজ করা হয়, আর্গোটামিন নয় সেটা। আর্গোটামিনের একটা কম্বিনেশন ডোজ ইউজ করা হয়, সেটা একটা ভ্যাসোগ্রেন বলে একটা ট্যাবলেট পাওয়া যায়। হ্যাঁ, ভ্যাসোগ্রেন বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, তার মধ্যে আর্গোটামিন, প্যারাসিটামল, ক্যাফেইন এগুলো থাকে। আর আরেকটা যেটা ট্যাবলেট মানে একটা সিঙ্গেল ডোজের ট্যাবলেট পাওয়া যায় সেটা হচ্ছে সুমাট্রিপটেন। আর একটা পাওয়া যায় একই ফ্যামিলি, সেটা হচ্ছে রিজাট্রিপটেন। তো সুমাট্রিপটেন, রিজাট্রিপটেন দেওয়া হয় কিছু কিছু সময় মাইগ্রেনে। আর কম্বিনেশন ডোজটা হচ্ছে ভ্যাসোগ্রেন, যার মধ্যে আর্গোটামিন আর হচ্ছে প্যারাসিটামল আর ক্যাফেইন থাকে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে এবিসি অ্যানালাইসিস অফ দ্য ড্রাগ in inventory control is based on analysis of drug stores based on their cost, based on the distribution of drugs alphabetically, both A and B, none of the above. কোনটা হবে? এবিসি অ্যানালাইসিস কিসের উপর বেস করে ইনভেন্টরি কন্ট্রোল করে? অপশন এ। অপশন এ, অ্যানালাইসিস অফ ড্রাগ স্টোর বেসড অন দেয়ার কস্ট। দেখে নেবো আমরা, অ্যানালাইসিস অফ ড্রাগ স্টোরস বেসড অন দেয়ার কস্ট। এক্স্যাক্টলি, কারণ এবিসি অ্যানালাইসিস আমরা দেখেছি যে এ বি সি তিনটে যে সাব টাইপ ভাগ করা হয়, সেই তিনটে সাব টাইপে ভাগ করার সব থেকে মানে দুটো বিষয়ের উপরে দাঁড়িয়ে ভাগ করা হয়। এক হচ্ছে মেডিসিনের দাম এবং দুই হচ্ছে মেডিসিনের অ্যাভেবিলিটি। সরি, অ্যাভেবিলিটি না, মানে কতটা ফ্রিকুয়েন্টলি সেটা বিক্রি হয়, ঠিক আছে, সেইটার উপরে দাঁড়িয়ে। তো এ আইটেম কি 20% of the items account for 70% of the annual consumption value. টোটাল একটা দোকানের যে ইয়েগুলো আছে, মানে দোকানের যে টোটাল এক বছরের যে বাজেট, যে কত টাকার মেডিসিন এক বছরে কেনা হবে, তার 70% চলে যায় এই ধরনের মেডিসিনের উপরে, এই এ টাইপ অফ মেডিসিনের উপরে। কিন্তু যদি আমি কোয়ান্টিটি হিসাবে দেখি, তাহলে টোটাল মেডিসিনের 20%ই মাত্র এই মেডিসিন থাকে। বি টাইপে কি থাকে না, 30% অফ দ্য টোটাল আইটেম অ্যাকাউন্ট ফর 25% অফ দ্য অ্যানুয়াল কনজাম্পশন ভ্যালু। আচ্ছা, এই যে পার্সেন্টেজ যেগুলো রয়েছে কোনো কোনো বইতে একটু এদিক ওদিক থাকে, কিন্তু মেন যেটা মনে রাখতে হবে যে সব থেকে বেশি দামে সব থেকে কম পরিমাণে মেডিসিন পাওয়া যায় সেটা হচ্ছে এ টাইপ, মাঝারি দামে মাঝারি পরিমাণের মেডিসিন পাওয়া যায় সেটা হচ্ছে বি টাইপ, আর কম দামে সব থেকে বেশি পরিমাণের মেডিসিন পাওয়া যায় সেটা হচ্ছে সি টাইপ। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। পার্সেন্টেজ গুলো একটু এদিক ওদিক এক এক বইতে থাকে বা এক এক কোশ্চেনে দেখা যায়। এটা হচ্ছে এবিসি অ্যানালাইসিস। এছাড়াও ওয়েড অ্যানালাইসিস, ইওকিউ অ্যানালাইসিস, এগুলো আমরা দেখতে পাই ইনভেন্টরি কন্ট্রোলের জন্য। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রোভাইডিং ইউনিফর্ম এডুকেশন অ্যান্ড ট্রেনিং to the person willing to enter the profession of pharmacy is the objective of Drugs and Cosmetics Act, Narcotics Act, Pharmacy Act, Poison Act. ফার্মাসি Pharmacy Act. তো Pharmacy Act এর অবজেক্টিভ কি, মেন অবজেক্টিভ কি? Pharmacy Act এর মেন অবজেক্ট কি? ফার্মাসি অ্যাক্টের অবজেক্ট হচ্ছে টু রেগুলারাইজ দ্য প্রফেশন অফ ফার্মাসি থ্রু আউট দ্য কান্ট্রি। পুরো দেশে ফার্মাসির যে প্রফেশন সেইটাকে ঠিকভাবে চালানোর জন্য এই অ্যাক্টটা বানানো হয়েছে। দ্য ফার্মাসি অ্যাক্ট 1948 was enacted to control the profession of pharmacy throughout the country. পুরো দেশে ফার্মাসি প্রফেশনকে কন্ট্রোল করার জন্য এই ফার্মাসি অ্যাক্ট তৈরি হয়েছে। The Drugs and Cosmetics Act was enacted in 1940 and the rule in 1945. The Narcotics
ড্রাগস হবে। The Narcotics, Drugs and Psychotropic Substances Act was enacted in 1985 and the Poison Act was enacted in 1919 1919 সালে। আচ্ছা কেউ আমাকে বলো যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট কত সালে? আর রুল 75। Very good. 1971 Medical Termination of Pregnancy Act আর রুল হচ্ছে 1975। The Drugs and Cosmetics Act of 1940 include to prevent the substandard in drug, to regulate Ayurvedic, Siddha and Unani drug, regulate the import, manufacture, distribution and sale of drugs and cosmetics, all above the above. Drugs and Cosmetics Act এর মধ্যে কি কি ইনক্লুড থাকে? অপশন সি। অপশন সি। আচ্ছা সাবস্ট্যান্ডার্ড ড্রাগ, স্পুরিয়াস ড্রাগ, অ্যাডাল্টারেটেড ড্রাগ, এই যে ডেফিনেশন গুলো ছিল আমরা পড়েছি সেটা কোন অ্যাক্টের মধ্যে ছিল? কোন অ্যাক্টের মধ্যে ছিল এই ড্রাগের ডেফিনেশন গুলো, এই ধরনের ডেফিনেশন গুলো? সাবস্ট্যান্ডার্ড ড্রাগ, স্পুরিয়াস ড্রাগ, অ্যাডাল্টারেটেড ড্রাগ। বলো কেউ একজন। এই ধরনের ডেফিনেশন গুলো ছিল হচ্ছে ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্টে। আর সিদ্ধা, ইউনানি, আয়ুর্বেদিকের যে মানে মেন বুকস যেগুলো ফলো করা হয় আয়ুর্বেদিক মেডিসিন সিস্টেমে, সেগুলো তো আমাদের ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্টের যে শিডিউলটা আছে, মানে রুলের শিডিউল না, এবিসিডি, মানে যে শিডিউল এ, শিডিউল বি যেগুলো আছে ওগুলো তো হচ্ছে রুলের শিডিউল। ড্রাগস এন্ড কসমেটিক্স রুল 1945 এর শিডিউল ওটা, কিন্তু ড্রাগস এন্ড কসমেটিক অ্যাক্ট 1940 যে শিডিউল, তাতে সেকেন্ড শিডিউলে তো এগুলো আছে, সিদ্ধা, ইউনানি, আয়ুর্বেদিক ড্রাগের যে বুকস গুলো আছে সেগুলো। তো এটার অ্যান্সার হবে অল অফ দি অ্যাবাভ। এই যে ওটাই এই ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্টের মধ্যে ইনক্লুডেড। Diffusion hypoxia is likely to occur only after the use of nitrous oxide because it is a respiratory depression, has low blood solubility and is used in high concentration, is a very potent anesthetic, interfere with diffusion of oxygen into the tissue. কোনটা হবে? Diffusion hypoxia কাকে বলে? Oxygen deficiency in tissue. Oxygen deficiency in tissue. Very good. Hypoxia হচ্ছে oxygen deficiency in tissue. Diffusion hypoxia is likely to occur only after the use of nitrous oxide because it. কোনটা হবে উত্তর? Option D. Option D. Interfere with diffusion of oxygen into the tissue. এটাই তো? আরে বাট এটার অ্যান্সার হবে হচ্ছে has low blood solubility and use in high concentration. কেন? When inhalation of high concentration of nitrous oxide is discontinued, যখন বন্ধ করা হয়, মানে অ্যানাস্থেসিয়া যখন শেষ করা হয়, যখন অ্যানাস্থেটিক্স ইউজটা বন্ধ করা হয়, তখন কি হয়? হাই partial pressure in the blood transfer nitrous oxide to the alveoli rapidly. যেহেতু এটা ব্লাডের সলিবিলিটি কম, তো সেই জন্য এর ভিতরে যেটা নাইট্রাস অক্সাইড, যেটা ব্লাডের মধ্যে যেটা নাইট্রাস অক্সাইড আছে সেটাকে বের করে অ্যালভিওলির দিকে পাঠিয়ে দেয়, এবং অ্যালভিওলিতে যখন পৌঁছায় ইট ডাইলুটস দ্য পার্শিয়াল প্রেসার অফ দ্য অক্সিজেন,
এটাও তো একটা গ্যাস, নাইট্রাস অক্সাইডও তো একটা গ্যাস। এটা অক্সিজেনের সঙ্গে মিশে অক্সিজেনকে ডাইলুট করে দেয়। কিছু মিশে গেলে তো ডাইলুট হয়, তো তো অক্সিজেনের সাথে মিশে অক্সিজেনের কনসেন্ট্রেশন কমিয়ে দেয়, অক্সিজেনকে ডাইলুট করে দেয়, যার ফলে টিস্যুতে অক্সিজেন কম পরিমাণে পৌঁছায়, তখন ডিফিউশন হাইপক্সিয়া হয়। তো এর মেন রিজনটা হচ্ছে হ্যাজ লো ব্লাড সলিবিলিটি, ব্লাডের সলিউবল হওয়ার ক্ষমতা কম, তার জন্য অ্যান্ড ইজ ইউজড ইন হাই কনসেন্ট্রেশন, এবং অনেক বেশি কনসেন্ট্রেশনে ইউজ করা হয় নাইট্রাস অক্সাইড। তো সে যার ফলে যখন নাইট্রাস অক্সাইড ইউজ বন্ধ হয়, তখন ব্লাড থেকে নাইট্রাস অক্সাইড কে মানে ওটাকে শিফট হয়ে যায় অ্যালভিওলিতে। অ্যালভিওলিতে শিফট হওয়ার ফলে সেখানে যে অক্সিজেন আছে, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, সেখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনকে ডাইলুট করে দেয়, এবং যার ফলে যে টিস্যুতে, বডির বিভিন্ন টিস্যুতে অক্সিজেন কম পরিমাণে পৌঁছায়। More likely to affect the cytochrome P450 drug metabolizing system. নিচের মধ্যে যে ড্রাগ গুলো রয়েছে, র্যানিটিডিন, ফ্যামোটিডিন, সিমেটিডিন আর রক্সাটিডিন, এই এর মধ্যে কোনটাতে সব থেকে বেশি সাইটোক্রোম P450 যে ড্রাগ মেটাবলাইজিং এনজাইম আছে, সেটা এই চারটে ড্রাগের মধ্যে কোন ড্রাগকে সব থেকে বেশি এফেক্ট করে? সরি, আমি একটু উল্টো বললাম। এই ড্রাগের মধ্যে কোন ড্রাগটা এই এনজাইম সিস্টেমকে এফেক্ট করে? আমি উল্টো বলে দিয়েছিলাম প্রথমে। এনজাইম সিস্টেমকে এফেক্ট করে কোন ড্রাগের মধ্যে? র্যানিটিডিন, না ফ্যামোটিডিন, না সিমেটিডিন, না রক্সাটিডিন? বলো কেউ একজন। আচ্ছা, আমাকে কেউ একজন বলো তো আগে যে র্যানিটিডিন, ফ্যামোটিডিন, সিমেটিডিন, রক্সাটিডিন এগুলো কোন গ্রুপের ড্রাগ? H2 blocker. H2 ব্লকার, ভেরি গুড। আর H ফর কি? H মানেটা কি? Histamine. হিস্টামিন, ভেরি গুড। হিস্টামিন ব্লকার মানে H2 রিসেপ্টর ব্লকার। আর তো এর মধ্যে অ্যান্সার কোনটা হবে? র্যানিটিডিন, না ফ্যামোটিডিন, না সিমেটিডিন, না রক্সাটিডিন? যাই হোক, এর মধ্যে অ্যান্সার হবে হচ্ছে সিমেটিডিন। একমাত্র H2 ব্লকার গুলোর মধ্যে একমাত্র সিমেটিডিনই হচ্ছে এই এনজাইমেটিক সিস্টেমকে এফেক্ট করে। এখানে একটা লিস্ট দেওয়া আছে, লিস্টটা তোমরা দেখবে। বাঁদিকে যেটা লিস্ট দেওয়া আছে সেটা হচ্ছে ইনহিবিটরস। বিভিন্ন ধরনের, এখানে P450 কথা বলা হয়েছিল কোশ্চেনে, বাট এখানে আবার P450 কথা বলা হয়েছিল কোশ্চেনে, বাট এখানে আবার 3A4, 5, 7, বাট এখানে আবার 3A4, 5, 7 এই ধরনের এনজাইমেটিক সিস্টেম গুলোর কথা বলা হয়েছে। তো 3A4, 5, 7 এই ধরনের এনজাইমেটিক সিস্টেম গুলোর কথা বলা হয়েছে। তো সেই এই ধরনের এনজাইমেটিক সিস্টেম গুলোর কথা বলা হয়েছে। তো সেই এনজাইমেটিক সিস্টেমে ইনহিবিটর, আর ডান দিকে যে লিস্টটা আছে সেটা হচ্ছে ইনডিউসার্স। আচ্ছা, এনজাইম করে, তাহলে সাপোজ একটা ড্রাগ আমি ধরে নিলাম, সিমেটিডিনের কথাই ধরে নিলাম। সিমেটিডিন হচ্ছে যে এই ধরনের মানে এনজাইমেটিক সিস্টেমের ইনহিবিটর, ঠিক আছে? তো সিমেটিডিন যদি ইনহিবিট করে, তাহলে করেসপন্ডেন্স আর একটা মেডিসিন যদি ইউজ করা হয়, আমার কোশ্চেনটা বোঝা গেছে? কোনো এনজাইমের এফেক্ট, তাহলে অন্য একটা ড্রাগের এফেক্টটা বাড়বে না কমবে? বাড়বে। কি করে বাড়বে? গেলে তো ড্রাগের কনসেন্ট্রেশনটা হাই দিতে হবে। আই থিঙ্ক কোশ্চেনটা বোঝা যায়নি। সিমেটিডিন একটা এনজাইমকে ইনহিবিট করছে, ঠিক আছে? আমি সিমেটিডিনের সাথে সাথে এক্স আর একটা ড্রাগ আমি ইউজ করেছি। আমি জিজ্ঞেস করছি ওই এক্স ড্রাগটা, আমি সিমেটিডিনের কথা জিজ্ঞেস করছি না,
ওই এক্স ড্রাগটা যেটা আরেকটা ড্রাগ আমি একসাথে ইউজ করেছি, সেই ড্রাগটার এফেক্ট বাড়বে না কমবে? কমতেও পারে, যদি দুটো ড্রাগ ইন্টারঅ্যাক্ট করে তাহলে তো প্রবলেম হতে পারে, মানে কমবে। ওকে, আর যদি না করে? সেক্ষেত্রে মেটাবলাইজেশনের প্রবলেম হলে, মানে ডিলে হলে, তো সেক্ষেত্রে এফেক্ট বাড়তে পারে। পরেরটা যেটা বললে সেটা কিছুটা ঠিক, সেটাই আমি জানতে চাইছিলাম। কমবে না, প্রথম কথা হচ্ছে কমবে না। কেন কমবে না আমি বলছি। এনজাইম কি করে? আমি সেভেন্টিন যা খুশি ড্রাগ আমি ছেড়ে দিলাম সমস্ত কথা। এনজাইম কি করে? এরা এই এনজাইম গুলো কি করে? এগুলো লিভারে থাকে, এরা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম ঘটায়। ফার্স্ট পাস মেটাবলিজমে কি হয় না, ড্রাগ সিস্টেমে পৌঁছানোর আগে ড্রাগের কিছুটা পরিমাণ রিডিউস করিয়ে দেয়, কিছুটা ড্রাগকে মেটাবলাইজ করে সলিউবল কম্পাউন্ড তৈরি করে ইউরিন দিয়ে পাস করিয়ে দেয়। প্রথম ড্রাগ ইউজ হওয়ার পরে প্রথম কাজটাই হয় এটা। ড্রাগ মানে আমি ইনটেক করার পরে আমার প্রথমে ড্রাগ কিছুটা কমে যায় এই ফার্স্ট পাস মেটাবলিজম জন্য লিভারে। তো এই ফার্স্ট পাস মেটাবলিজমটা কি জন্য হচ্ছে না, এনজাইমের জন্য হচ্ছে। আমি যদি কোনোভাবে এই এনজাইমকে ইনহিবিট করে দিই, এনজাইমের কাজকে যদি আমি কমিয়ে দিই বা বন্ধ করে দিই, ফার্স্ট পাস মেটাবলিজম যদি না হয়, তাহলে আমি যদি সাপোজ আমি আগে 1 গ্রামের একটা ড্রাগ খেতাম, ফার্স্ট পাস মেটাবলিজমে দেখতাম যে 200 মিলিগ্রাম কমে গেছে, কোনো কাজ না করেই কমে গেছে, সিস্টেমে না পৌঁছেই কমে গেছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যদি ফার্স্ট পাস মেটাবলিজমটা না হয়, তাহলে 1 গ্রাম খাচ্ছি 1 গ্রামই পৌঁছাচ্ছে। তো আগে 800 মিলিগ্রামে যে এফেক্টটা হচ্ছিল, এখন নিশ্চয়ই 1 গ্রামে সেই এফেক্টটা আরো বেশি হবে। হ্যাঁ, তো সেই জন্য যদি আমি এনজাইম ইনহিবিট করি, তাহলে ড্রাগের যে আমি মানে সাবসিকুয়েন্সিয়াল যে আমি ড্রাগ ইউজ করছি, সেই ড্রাগের এফেক্ট কিন্তু বেড়ে যাবে। আর যদি আমি যদি এনজাইমকে ইনডিউস করি, মানে কি, এনজাইমের যে নর্মাল কর্মক্ষমতা তাকে যদি আমি আরো বাড়িয়ে দিই, তাহলে কি হবে, আগে আমি 1 গ্রামের ড্রাগ খেয়ে 200 মিলিগ্রাম ফার্স্ট পাস মেটাবলিজম হতো, সেটাকে আমি বাড়িয়ে 300 বা 400 করে দিয়েছি। তাহলে কি হচ্ছে যে আগে 800 মিলিগ্রাম পৌঁছাতো, এখন সেটা দেখা যাচ্ছে 600 মিলিগ্রাম পৌঁছাচ্ছে। তার মানে স্বাভাবিকভাবে তার ড্রাগের যে এফেক্টটা আছে সেটা আরো কম হবে। তাহলে এনজাইম যদি ইনডিউস হয়, তাহলে সাবসিকুয়েন্সিয়াল ড্রাগের এফেক্ট কমবে। আর এনজাইম যদি ইনহিবিট হয়, তাহলে সাবসিকুয়েন্সিয়াল ড্রাগের যে এফেক্টটা আছে সেটা বাড়বে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, drugs used in the eradication of helicobacter pylori infection কোন ড্রাগ ইউজ করা হয়? মেট্রোনিডাজল, ক্লারিথ্রোমাইসিন, অ্যামক্সিসিলিন, অল অফ দি অ্যাবাভ। হেলিকোব্যাক্টার পাইলোরি, এইচ পাইলোরি বলেও আমরা অনেক সময় শুনে থাকবো। এই এইচ পাইলোরির ইনফেকশনে কোন ড্রাগ ইউজ করা হয়? ইনফেকশন এরাডিকেট করার জন্য, ইনফেকশনকে সারানোর জন্য, ইনফেকশনটাকে নির্মূল করার জন্য কোন ড্রাগ ইউজ করা হয়? মেট্রোজিল, না ক্লারিথ্রোমাইসিন, না অ্যামক্সিসিলিন, নাকি সবকটাই? অল অফ দ্য অ্যাবাভ। অ্যামোক্সিসিলিন। আরেকজন কে বললো একটা কি? আরেকজন কি বললো? একজন অল অফ দি অ্যাবাভ বললে, আর একজন কি বললে? আমি অ্যামোক্সিসিলিন বলছিলাম। অ্যামক্সিসিলিন। আচ্ছা, ঠিক আছে, আমরা অ্যান্সার দেখে নিই। অ্যান্সার হচ্ছে অল অফ দি অ্যাবাভ। অ্যাকচুয়ালি এইচ পাইলোরির ইনফেকশনের জন্য একটা কিট পাওয়া যায়, এক ধরনের কিট পাওয়া যায়। তাতে এক ধরনের না, এখানে উদাহরণটা দেখো যে 2 ধরনের কিট পাওয়া যায়। একটা হচ্ছে ট্রিপল থেরাপি, তার মধ্যে প্যান্টোপ্রাজল, অ্যামক্সিসিলিন আর ক্লারিথ্রোমাইসিন থাকে। অনেক সময় প্যান্টোপ্রাজলের জায়গায় দেখবে যে র্যাবেপ্রাজল থাকে কিটে। এগুলো কোম্পানি টু কোম্পানি ডিফার করে। এক এক কোম্পানি কেউ প্যান্টোপ্রাজল রাখে, কেউ র্যাবেপ্রাজল রাখে, এরকম ভাবে। আর অ্যামক্সিসিলিন আর ক্লারিথ্রোমাইসিন থাকে সাথে। প্যান্টোপ্রাজল 40 mg, অ্যামক্সিসিলিন 1 গ্রাম, আর ক্লারিথ্রোমাইসিন 500 mg, 2 times for 7 days। ঠিক আছে, 2 times for 7 days এরকম থাকে। এটা মানে কিটটা, এক একটা কিটে 14টা করে ট্যাবলেট থাকে।
প্যান্টোপ্রাজল 14টা, সরি প্যান্টোপ্রাজল 2 টাইমস, কখনো কখনো 1 টাইমও থাকে। আচ্ছা, প্যান্টোপ্রাজল 14টা, অ্যামক্সিসিলিন 14টা, ক্লারিথ্রোমাইসিন 14টা, এরকম করে একটা স্ট্রিপে এতগুলো ওষুধ থাকে। আর একটা হচ্ছে আর একটা থেরাপি হয়, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল থেরাপি। প্যান্টোপ্রাজল, অ্যামক্সিসিলিন, প্যান্টোপ্রাজল, ক্লারিথ্রোমাইসিন, টিরিডাজল। দুপুরবেলা মানে সকালবেলায় হচ্ছে প্যান্টোপ্রাজল, অ্যামক্সিসিলিন, আর না এটা হচ্ছে দুটোই দুবেলা করে। তো প্রথমে হচ্ছে প্যান্টোপ্রাজল, অ্যামক্সিসিলিন, তারপরে হচ্ছে প্যান্টোপ্রাজল, ক্লারিথ্রোমাইসিন আর টিরিডাজল। এইভাবে সিকোয়েন্সিয়াল থেরাপিটা করা হয়। অ্যামক্সিসিলিন 1 গ্রাম, প্যান্টোপ্রাজল 2 জায়গাতেই 40 mg, ক্লারিথ্রোমাইসিন আর টিরিডাজল হচ্ছে 50 mg, 500 mg, 500 mg। ঠিক আছে। আর হেলিকোব্যাক্টার পাইলোরি, প্রিভিয়াসলি নোন অ্যাজ ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি, এটা প্রথম আগে নাম ছিল হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি, ইজ আ গ্রাম নেগেটিভ ফ্ল্যাজেলেটেড হেলিক্যাল ব্যাকটেরিয়াম। ঠিক আছে, হেলিক্যাল ব্যাকটেরিয়াম, ফ্লাজেলা থাকে এতে, এই ব্যাকটেরিয়ার মুখের দিকে ফ্লাজেলা থাকে। আর এটা হচ্ছে গ্রাম নেগেটিভ, গ্রাম স্টেনিং যখন করা হয় তখন এটা স্টেন নেয় না। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন পেপারটা শেষ হলো। এটা হচ্ছে আইটিবিপি 2019-এর কোশ্চেন পেপার ছিল, এটা শেষ হলো। এবার আমরা আজকের যেটা পেপারটা আছে সেটা দেখবো, একটু তাড়াতাড়ি করতে হবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন এই পেপারে, আচ্ছা এটা হচ্ছে উড়িষ্যা সাবঅর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশনের কোশ্চেন পেপার, এই 2024-এরই কোশ্চেন পেপার। এটা মাসখানেক আগে এক্সাম হয়েছিল, তারপরে রেজাল্টও বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত জয়েনিং হয়নি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে what is used as a vulcanizing agent in rubber for the construction of closures for the packaging of pharmaceuticals? সালফার, ডিসিয়ারেট, মিনারেল অয়েলস, ট্যাল্ক। তো অ্যান্সার কি হবে? সালফার। খুব ভালো কথা, সালফার অ্যান্সার হবে। Vulcanizing is a process that changes the synthetic and natural rubber into cross-linked polymers. ঠিক আছে, প্রত্যেকটা যে মলিকিউলার চেন থাকে সেই মলিকিউলার চেন গুলোকে ক্রস লিঙ্ক করে, একে অপর চেনের সাথে মাঝখানে লিঙ্ক তৈরি করে। In 1839, Charles Goodyear discovered combining rubber with sulfur and heating the mixture, hardening the material. ঠিক আছে, এটাকে কিভাবে করা হয় না, করা হয়েছিল প্রথমবার কিভাবে না, সালফারের সাথে মানে রাবারের সাথে সালফার মিক্স করে সেটাকে হিট করা হয়েছিল। হিট করার ফলে দেখা গেছিল যে রাবারটা মানে যত হিট হচ্ছে তত রাবারটা হার্ড তৈরি হচ্ছে। উইলিয়াম ব্রোকেনডন coined the term vulcanization. এই টার্মটা কিন্তু ভালকানাইজিং এজেন্ট, এই যে টার্মটা এসছে ভালকানাইজেশন থেকে, এই ভালকানাইজেশন টার্মটা কিন্তু তৈরি করেন উইলিয়াম ব্রোকেনডন ইন রেফারেন্স টু ভালকান, দ্য রোমান গড অফ দ্য ফায়ার অ্যান্ড ফোর্জিং। ফোর্জিং মানে হচ্ছে আমরা যে বাংলায় বলি ঝালাই করা, তো সেই ঝালাইটাকে ইংলিশে বলা হয় ফোর্জিং। তো রোমান গড যিনি ছিলেন ফায়ার অ্যান্ড ফোর্জিং এর, তার নাম ছিল হচ্ছে ভালকান। তো সেই ভালকান কথাটা থেকেই এই নামকরণ করা হয় ভালকানাইজেশন। ভালকানাইজেশন হার্ডেন্স or cures the rubber by cross-linking its polymer strands. In Goodyear's process, heat supplies the energy to connect the carbon atoms in polyisoprene molecules by sulfur bridge. এই যে দেখো নিচে ছবিটাতে বাদিকে যেটা আছে সেটা হচ্ছে নর্মাল রাবার, একদম ন্যাচারাল রাবার। তারপরে সেটাকে সালফার এবং সালফার মিশিয়ে তারপরে হিট করা হচ্ছে। দেখো মাঝে এই যে ক্রস লিঙ্ক তৈরি হয়েছে, কালো যে বন্ড গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রস লিঙ্ক তৈরি হয়েছে। The number of sulfur atoms forming the chain between the molecules influences the final properties of the vulcanized rubber. For example, short rubber crosslinks yield rubber with high heat resistance. Long chains of crosslinks are more flexible but have lower heat resistance. কি বলছে যে যেগুলো চেন
যে পলিমার চেন যেগুলো রয়েছে সেগুলো যদি শর্ট চেন হয় তাহলে কি হচ্ছে না এদের হাই হিট রেজিস্ট্যান্স হচ্ছে, মানে এটাকে ভালকানাইজ করার পরে দেখা যাচ্ছে যে এরা অনেক বেশি তাপমাত্রাও পর্যন্ত সহ্য করতে পারে, কিন্তু এরা একদম পুরো হার্ড হয়, এরা ফ্লেক্সিবল হয় না। আর যেগুলো হচ্ছে লং চেন, যেগুলো লং চেন পলিমার যেগুলো আছে সেগুলো ফ্লেক্সিবল হয়, কিন্তু এরা অতটা হিট মানে হিট সহ্য করতে পারে না, হিট রেজিস্ট্যান্স না, ওরা অনেক বেশি হিট সেন্সিটিভ। তো এই জিনিসগুলো ভালকানাইজেশনের ফলে দেখা যায় দুই ধরনের রাবার তৈরি করা যেতে পারে, এক হচ্ছে শর্ট চেন আর হচ্ছে লং চেন। এতটা থেকে কোশ্চেন আসে না, মেনলি দুটো ধরনের কোশ্চেন আসতে পারে সব থেকে বেশি। 90% টাইম কেমিক্যাল ইউজ করা হয় ভালকানাইজিং এর জন্য, অ্যান্সার সালফার। আর বড় জোর একটা কোশ্চেন আসতে পারে যে ভালকানাইজেশন কে প্রথম করে, অথবা এই টার্মটা কে রিয়াল ইজ ক্রাশড ইন বাই অ্যাপ্লিকেশন অফ প্রেসার, উপর থেকে ওয়ান ডাইরেকশনে, ঠিক আছে, ওয়ান ডাইরেকশনে যদি প্রেসার দেওয়া হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন প্রিন্সিপালের দ্বারা এটা চলছে। হ্যামার মিল কি, যে কম্প্রেশনে কি হয় যে কন্টিনিউয়াস প্রেসার দেওয়া হয়, ঠিক আছে, চেপে ধরে রাখা, কোনো একটা কিছু উপর থেকে চেপে ধরে রাখা, এটা হচ্ছে কম্প্রেশন। আর হ্যামার মানে হাতুড়ি, আমরা জানি হাতুড়ি কিভাবে চালানো, মিল অ্যান্ড ফ্লুইড এনার্জি মিলে। Statement describes the disadvantage of using water as a solvent in extraction of the drugs. ওয়াটার মোটামুটি আমরা সলভেন্ট হিসেবে সব থেকে বেশি ইউজ করে থাকি, তার কারণ তার প্রচুর অ্যাডভান্টেজ আছে, কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। নিচের মধ্যে কোনটা সেটা ডিসঅ্যাডভান্টেজ? ইট ইজ ভেরি চিপ, ইট ইজ নন টক্সিক, ইট লিডস টু দ্য হাইড্রোলাইসিস অফ মেনি সাবস্টেন্সেস, ইট ক্যান ডিসলভ আ ওয়াইড রেঞ্জ অফ কেমিক্যাল সাবস্টেন্সেস। কোনটা হবে অ্যান্সার? অপশন সি। অপশন সি। It leads to the hydrolysis of many substances, তাই তো? আচ্ছা, এই ধরনের কিছু কোশ্চেন কিন্তু আজকাল সব ধরনের পরীক্ষাতেই আসছে, যে সেখানে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বা ফিচার্স এরকম ধরনের জিজ্ঞেস করতে পারে। ডাইরেক্টলি কখনো কখনো জিজ্ঞাসা করে, অথবা কখনো কখনো এরকম ভাবে জিজ্ঞেস করে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ অফ দি সামথিং, ঠিক আছে? তো সেই জায়গাতে কিভাবে করতে হয়, যদি আমার অ্যান্সার এক্সাক্ট অ্যান্সার জানা থাকে তাহলে খুব ভালো কথা, তাতে কোনো অসুবিধা নেই, একদম চোখ কান বুঝে ওইটাই আমি অ্যান্সার করব। অনেক সময় কি হয় যে আমার এক্সাক্ট অ্যান্সার জানা থাকে না, তো তখন আমাকে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ আর অপশনের ল্যাঙ্গুয়েজ গুলোকে আমাকে অ্যানালাইসিস করতে হয়। যেমন যদি জিজ্ঞাসা করে যে নিচের মধ্যে কোনটা অ্যাডভান্টেজ নয়, অ্যাডভান্টেজ মানে কি? অ্যাডভান্টেজ আমরা কাকে বলি? যে কোনো কিছু ইউজ করার অ্যাডভান্টেজ আমরা কাকে বলি? যে তার কিছু পজিটিভ আউটকাম আছে, যে সেটাকে আমি সিলেক্ট করব, তার কিছু পজিটিভ দিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাডভান্টেজ সাধারণত পজিটিভ সেন্সে ইউজ করা হয়। অ্যাডভান্টেজ কথাটা পজিটিভ সেন্সে ইউজ করা, যে এটা অ্যাডভান্টেজ মানে এটা একটা ভালো গুণ, এটা একটা পজিটিভ দিক এটা। আর ডিসঅ্যাডভান্টেজ কথাটা ইউজ করা হয় নেগেটিভ হিসাবে, যে এটা খারাপ জিনিস, এটা নেগেটিভ একটা পয়েন্ট। তো আমরা যখন দেখবো যে এটার মধ্যে কোনটা মানে অ্যাডভান্টেজ নয়, তার মানে আমাকে খুঁজতে হবে এই চারটে অপশনের মধ্যে কোনটা নেগেটিভ পয়েন্ট আছে, কোন জিনিসটা এটার ভালো গুণকে বোঝাচ্ছে না, বা এটা কোনো ডাইরেক্ট খারাপ কিছু গুণকে বোঝাচ্ছে, সেইটাকে আমাকে খুঁজে বার করতে হবে। অথবা যদি উল্টোটা দেয় যে নিচের মধ্যে কোনটা ডিসঅ্যাডভান্টেজ নয়, তার মানে আমাকে বুঝতে হবে যে অ্যাডভান্টেজ একটা আছে, সেটাকে খুঁজে বার করতে হবে। মানে এই চারটে অপশনের মধ্যে তিনটে খারাপ দিক বলা আছে, একটা ভালো দিক বলা আছে। অ্যান্সার মানে অপশন গুলোর ল্যাঙ্গুয়েজ পড়ে বা অপশন গুলো মানে বের করে আমাকে সেই ভালো কথাটা বলা আছে কোন অপশনে সেটা খুঁজে বার করতে হবে। এটা দেখো একটা জিনিস, অপশন গুলোতে কি কি আছে? ইট ইজ ভেরি চিপ। কোনো জিনিস যদি চিপ হয়, কোনো আমি যে একটা কেমিক্যাল রিয়াকশন করছি তারতে যে জিনিসগুলো ইউজ হচ্ছে সেটা খুব চিপ, মানে সেটা খুব মানে সস্তায় পাওয়া যায়, তো এটা তো ভালো জিনিস। তাহলে আমি আরো বেশি করে মানে যতটা দরকার ততটা আমি এক্সপেরিমেন্ট করতে পারবো, আমাকে খরচ এটা খুব কস্টলি এক্সপেন্সিভ সেটা নিয়ে আমাকে টেনশন করতে হবে না। নন টক্সিক, আমি তো কোনো কিছু যখন ইউজ করছি, মেডিসিন হিসেবে ইউজ করছি, আমি তো চাই সেটা নন টক্সিক হোক, আমি তো চাইবোই যে সেটা নন টক্সিক হোক, এটা নন টক্সিক হওয়া জিনিসটা তো অনেক ভালো। তারপরে বলছে ইট ক্যান ডিসলভ আ ওয়াইড রেঞ্জ অফ কেমিক্যাল সাবস্টেন্সেস, একটা
সলিউশন, একটা মানে সলভেন্ট আমি নিচ্ছি, তার একটা গুণ এটা হওয়া উচিত যে এটা অনেক ধরনের কেমিক্যালকে সলিউবল করতে পারবে। পার্টিকুলার একটা সলভেন্ট একটাই মাত্র কেমিক্যালকে সলিউবল করতে পারবে, এটা এটা একটা লিমিটেশন, এটা ভালো দিক নয়। তো এটা যখন অনেক ধরনের কেমিক্যালকে সলিউবল করতে পারবে, তো সেটা একটা ভালো দিক। আর তারপরে একটা বেঁচে থাকলো কি, ইট লিডস আ হাইড্রোলাইসিস অফ মেনি সাবস্টেন্সেস। এবার আমি একটা কেমিক্যাল রিয়াকশন করছি, তার ফলে তাতে যে আমি সলভেন্ট ইউজ করছি, সেই সলভেন্টই যদি আমি আমার কেমিক্যালটাকেই নষ্ট করে দেয়, তাহলে নিশ্চয়ই এটা একটা ভালো দিক নয়। তাহলে সেইটাই বলছে যে ডিসঅ্যাডভান্টেজ কোনটা জিজ্ঞেস করেছিল, তো যেটা ভালো দিক নয় বোঝাচ্ছে সেটাই ডিসঅ্যাডভান্টেজ। তো অনেক সময় অ্যান্সার এক্সাক্ট না জানা থাকলেও এইভাবে বের করা যায়। এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখা আছে। অ্যাডভান্টেজ কি আমরা মোটামুটি দেখেছি, চিফ ইট হ্যাজ ওয়াইড সলভেন্ট অ্যাকশন, নন টক্সিক, নন ইনফ্লামেবল, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি, helps in growth of molds and bacteria, so preservatives required. সাধারণত জল কি করে, যে মোল্ড অথবা ব্যাকটেরিয়া এগুলো গ্রোথ হতে সাহায্য করে, যার জন্য আবার আলাদা করে প্রিজারভেটিভ অ্যাড করতে হয়। যদি এটাকে ওয়াটারকে যদি সলভেন্ট হিসেবে আমরা ইউজ করি, তাহলে আলাদা করে প্রিজারভেটিভ লাগে। ইট ইজ নন সিলেক্টিভ, কিছু কিছু যে সময় সিলেক্টিভ কেমিক্যালের উপর নির্ভর করে সিলেক্টিভ সলভেন্ট লাগে, কিন্তু যেহেতু ওয়াটার একটা ওয়াইড রেঞ্জ অফ কেমিক্যালকে সলিউবল করতে পারে, তো তার জন্য এটা নন সিলেক্টিভ। ইট প্রমোটস হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস করতে সাহায্য করে, মানে হাইড্রোলাইসিস করে দেয় কোনো কেমিক্যালে। ইট অলসো প্রমোটস এনজাইমেটিক ডিগ্রেডেশন, জল এনজাইমেটিক ডিগ্রেডেশন করতেও সাহায্য করে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। Name the process of removing the water of crystallization from the hydrated crystalline substance and making them anhydrous. কোন প্রসেসে অ্যানহাইড্রাস করা হয় কোনো কিছুকে? লায়োফিলাইজেশন, ডেসিকেশন, ইগনিশন, এক্সিকেশন। এক্সিকেশন। এক্সিকেশন, ওকে। আর ডেসিকেশন কি? ডেসিকেশন কি? আমরা অ্যান্সার দেখে নিই, অ্যান্সার হবে এক্সিকেশন। লায়োফিলাইজেশন কি সেটা আমরা প্রথমে দেখব। A stabilizing process in which a substance is first frozen and then the quantity of the solvent is reduced first by sublimation, primary drying stage, and then desorption, secondary drying stage, to values that will no longer support biological activity or chemical reaction. মানে প্রথমে জিনিসটাকে ড্রাই করা হচ্ছে, লায়োফিলাইজেশন ইজ ওয়ান টাইপ অফ ড্রাইং। তো প্রথমে লায়োফিলাইজেশন তো ফ্রিজ ড্রাইং। হ্যাঁ সেটাই লায়োফিলাইজেশন, মানে ফ্রিজ ড্রাইং এর আরেকটা নাম হচ্ছে লায়োফিলাইজেশন। তো প্রথমে সলভেন্টটাকে রিডিউস করা হচ্ছে ড্রাই করে, আর তারপরে এর যে সাইজটাকেও পর্যন্ত কমিয়ে আনা হয়। ফ্রিজ ড্রাইং এর দ্বারা কোন কি ধরনের জিনিসকে ড্রাই করা হয়? একটা উদাহরণ, অনেক জায়গায় কোশ্চেন আসে, একটাই কোশ্চেন আসে ফ্রিজ ড্রাইং থেকে, যে সামথিং প্রোডাক্ট সেটাকে ড্রাই করা হয় কোন ড্রাইং প্রসেসের মাধ্যমে, তার অ্যান্সার হচ্ছে ফ্রিজ ড্রাইং। সেই সামথিং প্রোডাক্টটা কি? সব জায়গায় ওই একটাই প্রোডাক্টের নামই বলা হয়, সেই প্রোডাক্টের নাম কি? ভ্যাকসিন। ভ্যাকসিন, আর ব্লাড অথবা ব্লাড কম্পোনেন্ট। হ্যাঁ ঠিক ঠিক। ঠিক আছে, কোশ্চেনটা এইভাবে আসে যে ব্লাড কম্পোনেন্টস আর ড্রাইড বাই হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ ড্রাইং প্রসেসেস। অপশনে লায়োফিলাইজেশন থাকতে পারে অথবা ফ্রিজ ড্রাইং থাকতে পারে, এই দুটোর মধ্যে যেটা থাকবে সেটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। ডেসিকেশন, a process of removing adhered moisture from liquid or solid substances.
লিকুইড অথবা সলিড সাবস্টেন্সেস এর মধ্যে যে ময়েশ্চার অ্যাডার থাকে সেটাকে রিমুভ করার প্রসেসটাকে ডেসিকেশন বলে। ইগনিশন ইজ আ প্রসেস ইন হুইচ সিনথেটিক কম্পাউন্ড অর ড্রাগ ইজ বার্নড এট হাই টেম্পারেচার অন আ ইলেকট্রিক ফার্নেস টু রিমুভ দ্য অর্গানিক সাবস্টেন্স কার্বন and left behind the inorganic substance as residues of ash। মানে মেন বাংলা কথায় ইগনিশন মানে হচ্ছে কোনো জিনিসকে পুড়িয়ে ছাই করে ফেলা, ঠিক আছে? ইগনিশনটাই হচ্ছে এটা। আর এক্সিকেশন হচ্ছে a process of removing water of crystallization from hydrated crystalline substances by heating and making them less hydrous or anhydrous। মানে হয় কমিয়ে আনা অথবা একেবারে তার ময়েশ্চার যেটা মানে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যেটা আছে সেটাকে একেবারেই সরিয়ে ফেলা, একেবারেই রিমুভ করে ফেলা, সেটাকে হচ্ছে এক্সিকেশন। For the drying processes in which type of dryer the gas is allowed to flow upward through a bed, rotary dryer, fluidized bed dryer, drum dryer আর হচ্ছে spray dryer। Fluidized bed dryer। আরেকবার অপশন বি। অপশন বি হবে, বি। বেড ড্রায়ার, এক্স্যাক্টলি। ফ্লুইডাইজ বেড ড্রায়ারটা কিভাবে চলে না, নিচে থেকে ভার্টিক্যালি গ্যাস ফ্লো করানো হয় এবং তার ফলে ভিতরে যে কম্পোনেন্টটা থাকে যেটাকে আমরা ড্রাই করছি, একটা হট গ্যাস সেটাকে ফ্লো করানো হয়, তার ফলে ওই যে ভিতরে যে কম্পোনেন্ট আছে যেটাকে ড্রাই করানো দরকার সেটা ড্রাই হয়। তো রোটারি ড্রায়ারটা কিরকম, একটা সিলিন্ড্রিক্যাল ফার্নেস, স্লাইটলি ইনক্লাইন্ড, মানে একদিক নিচু আর একদিক উঁচু টাইপের একটা সিলিন্ড্রিক্যাল ফার্নেস টু দ্য হরাইজন্টাল and located on a suitable bearings. Moisture is removed by rising hot gases। একটা মানে সিলিন্ড্রিক্যাল একটা সিলিন্ডার টাইপের একটা জিনিসের কথা কল্পনা করো যার একটা সাইড উঁচু একটা সাইড নিচু, তো এটা হরাইজন্টালি রাখা আছে এবং বাইরে থেকে হট গ্যাস সাপ্লাই করা হচ্ছে। তো তার ফলে কি হয়, ভিতরে যে কম্পোনেন্ট গুলো আমরা রেখেছি সেগুলো ড্রাই হয়, সেগুলো ড্রাই হয়, তার থেকে ময়েশ্চার রিমুভ হয়ে যায়। ফ্লুইডাইজ বেড ড্রায়ার বললাম। ড্রাম ড্রায়ারটা কি, হিটেড hollow metal drum rotates on its longitudinal axis, is partially dipped in the solution to be dried. The heat transfer mechanism is conduction method এর ফলে heat transfer হয়। The solution is carried as a film on the surface of the dryer, scraped with the help of doctor's knife। মানে সলিউশন যেটা থাকে সেটা বাইরে থেকে হিট যখন দেওয়া হচ্ছে সলিউশনটা ড্রাই হয়ে ওই ড্রামের গায়ে লেগে থাকে এবং ড্রামের একদম শেষ পোর্শনে একটা ডক্টরস নাইফ মানে একটা এক ধরনের ছুরি থাকে। তো ওটা কি হয়, অটোমেটিক ওই যে গায়ে যেটা সলিউশনটা ড্রাই হয়ে লেগে আছে ড্রামের গায়ে, অটোমেটিক ওটাকে কেটে ওটাকে রিমুভ করে নেয়। আর স্প্রে ডায়ারের একটা কোশ্চেন আসে সেম, যেমন আগের বার ব্লাড কম্পোনেন্টের কথাটা যেটা বললাম ওরকম সেম একটা কোশ্চেন আসে হচ্ছে স্প্রে ডায়ারের। সেটা কোন সাবস্টেন্সের ক্ষেত্রে স্প্রে ড্রায়ার ইউজ করা হয়, কোন সাবস্টেন্স সেটা? কেউ একজন বলো যে স্প্রে ড্রায়ার কিসের জন্য ইউজ করা হয়, কোন ধরনের প্রোডাক্ট? মানে অনেক ধরনের প্রোডাক্টের জন্য ইউজ করা হয়, বাট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে শুধুমাত্র একটা প্রোডাক্টের কথাই বলা হয় যেটাতে স্প্রে ড্রায়ার ইউজ করা হয়, তো সেটা কোন প্রোডাক্ট? এগুলো হচ্ছে একদম কমন কোশ্চেন। এই স্প্রে ড্রায়ার থেকে যদি কোশ্চেনটা আসে তাহলে ওই কোশ্চেনটাই আসবে, এছাড়া এখনো পর্যন্ত কোনোদিন কোনো কোশ্চেন আসেনি। বা ওই যেটা আগেরটা যেটা পড়া হলো এই এটা সরি লাইফিলাইজেশনের যেটা পড়া হলো, তো ওখান থেকে কোশ্চেন আসলে ওই ব্লাড কম্পোনেন্টেরই কোশ্চেন আসবে, ছাড়া আর এখনো পর্যন্ত কোশ্চেন আসেনি। আর মানে ওখান থেকে দুটো কোশ্চেন আসে, ওই মানে লাইফিলাইজেশনের আরেকটা নাম কি আর লাইফিলাইজেশন কোন প্রোডাক্টের জন্য ইউজ করা হয়, এই দুটোই কোশ্চেন আসে। আর স্প্রে ড্রায়ার থেকে ওই একটাই কোশ্চেন আসে, কোন কম্পাউন্ড সরি কোন প্রোডাক্ট? মিল্ক প্রোডাক্টের জন্য। এক্স্যাক্টলি, মিল্ক প্রোডাক্টের জন্য স্প্রে ড্রায়ার ইউজ করা হয়। এটা মনে রাখবে কিভাবে, যে আমুলের যে গুঁড়ো দুধ যেটা পাওয়া যায় সেটাকে আমুল স্প্রে বলা হয়, তো ওই স্প্রে কথাটা স্প্রে ড্রায়ার থেকে এসছে।
which part of prescription contains prescriber's direction to the very good. আচ্ছা, তো ডাইরেকশন টু পেশেন্ট কোনটা হবে? সবার জন্য একবার আমি কোশ্চেনটা বলে দিই। which part of prescription contains prescriber's direction to the pharmacist regarding the dosage form to be prepared and number of doses to be dispensed? মানে কি বলছে যে ফার্মাসিস্টের জন্য ডাইরেকশন কোন পার্টে দেওয়া হয়? একটা প্রেসক্রিপশনের বিভিন্ন পার্ট আছে আমরা জানি, তো কোন পার্ট এক্সাক্ট কোন পার্টটাতে ডাইরেকশন টু ফার্মাসিস্ট দেওয়া হয়, যেখানে কিনা লেখা থাকে যে কোন ডোজেস ফর্ম বানাতে হবে, কতগুলো পরিমাণে বানাতে হবে, কতগুলো পরিমাণে ডিসপেন্স করতে হবে, সেইগুলো সম্পর্কে ডাইরেকশন দেওয়া থাকে। সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। একদম সেখানটা ডাইরেকশন টু পেশেন্ট, এটা কোন পার্ট? সিগনেচুরা। আর মেন পার্ট অফ প্রেসক্রিপশন কোনটা? ইনস্ক্রিপশন। আর সুপারস্ক্রিপশনে কি থাকে? আরএক্স এর ফুল ফর্ম কি, মানে আরএক্স মানেটা কি? টেক দাও মানে হচ্ছে ওটা হচ্ছে মানে গ্রিক যে গড আছে জুপিটারকে, তাকে ডিনোট করা হয়। তো আরএক্স তো মানে আমরা দেখতে পাই যে একটা মানে হচ্ছে টেক দাও। দাও মানে হচ্ছে THOU দাও, যেটা বলা হয় সেটা হচ্ছে একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড। নতুন ভার্সন হচ্ছে ইউ। তো বেসিক্যালি মিনস ইউ টেক, যাকে দেওয়া হচ্ছে তাকে এই মেডিসিনটা নিতে বলা হচ্ছে। আর একটা জিনিস যেটা হাইপোথেটিক্যাল, সেটা হচ্ছে যে গ্রিক গড জুপিটার, যিনি হচ্ছেন গড অফ হেলথ, তো তাকে উৎসর্গ করে এই যে কোনো প্রেসক্রিপশনের শুরুতে আরএক্স লেখা হয়। এই দুটো রিজন আমরা দেখতে পাই মোটামুটি সব জায়গাতে। তো কি কি পার্ট আছে, পার্টস অফ প্রেসক্রিপশন কি কি আছে? ডেট অফ প্রেসক্রিপশন ফার্স্ট, সেকেন্ড নেম, এজ, সেক্স অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য পেশেন্ট, থার্ড সুপারস্ক্রিপশন, fourth inscription contains the names and strength of the medicine and quantity of the medicine to be dispensed. Next, subscription, instruction to pharmacist, signature, instruction to patients, renewal instructions if required. যদি দেখা যায় যে কন্টিনিউয়াস অনেকদিন ধরে মেডিসিন নিয়ে যেতে হবে, তার রিনিউ করা, প্রেসক্রিপশন রিনিউ করার দরকার আছে, তো সেক্ষেত্রে সেটা হবে। কোনো ক্ষেত্রে দরকার না পড়লে এই পার্টটা নাও থাকতে পারে। নেক্সট লাস্ট পার্ট হচ্ছে সিগনেচার, ডেট এন্ড রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য প্রেসক্রাইবার্স। ঠিক আছে, এগুলো মেনশন থাকবে, এগুলো হচ্ছে পার্ট অফ প্রেসক্রিপশন। এখান থেকে কিছু কোশ্চেন আসে। মেনলি এই 3-4টে যে মাঝখানে পার্ট আছে, সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন আর সিগনেচার, এই 4টে থেকেই মেনলি কোশ্চেনটা আসে। Which of the following factor affect the dose and action of a drug in an individual? Route of administration or body weight? বোথ হবে, বোথ। ভেরি গুড, বোথ 1 and 2। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের উপর ডিপেন্ড করেও ডোজ ক্যালকুলেট করা হয়, আর বডি ওয়েটের উপর ডিপেন্ড করেও ডোজ ক্যালকুলেট করা হয়। আমরা এখানে দেখবো যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং মেডিসিন ডোজ এন্ড অ্যাকশন। ফার্স্ট হচ্ছে এজ 2-3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাডাল্ট ডোজ, একটা দেখা যায়, একটা হচ্ছে পিডিয়াট্রিক ডোজ বাচ্চাদের ক্ষেত্রে, আর একটা হচ্ছে জেরিয়াট্রিক ডোজ, যেটা হচ্ছে বয়স্ক বৃদ্ধ মানুষদের জন্য। বডি ওয়েট, ওভারওয়েট, আন্ডারওয়েট, এই হিসাবে এর উপরে দাঁড়িয়েও ডোজ ডিসাইড হয়। মেনলি এই ওভারওয়েট আন্ডারওয়েটটা মেনলি যেটা ফলো করা হয় সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওয়েল গ্রোন যদি বেবি হয়, অনেক সময় দেখা যায় যে বয়স কম বাট তার বডি স্ট্রাকচার একজন মানে অ্যাডাল্টের মতো, তো সেক্ষেত্রে অনেক সময় অ্যাডাল্ট ডোজ দেওয়া হয়। তো এটা মেনলি ফলো করা হয় হচ্ছে বাচ্চাদের জন্য, এছাড়াও অ্যাডাল্টের ক্ষেত্রেও ফলো করা হয় অনেক সময়। বডি সারফেস এরিয়া, জেন্ডার, মেল ফিমেল দুটো মানে কন্ডিশন আছে। প্যাথোলজিক্যাল স্টেট, প্রেজেন্স অফ ডিজিজ, অনেক সময় ডিজিজের প্রেজেন্সের উপর ডিপেন্ড করেও কোনো মেডিসিনের ডোজ ডিসাইড করা হয়। টলারেন্স, ড্রাগ ইন্টারাকশনস, টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন, মর্নিং, আফটারনুন, নাইট, বিফোর মিল, আফটার মিল, এগুলো। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ওরাল, ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস,
rectal, ophthalmic, topical, etc. Pharmaceutical dosage form and drug physical state, capsule, tablet, syrup, injections, enema, এই সমস্ত কিছু ডোজেস ফর্মের উপরে ডিপেন্ড করেও কিন্তু অনেক সময় ডোজ ডিসাইড করা হয়, কতটা ডোজ দেওয়া হবে মেডিসিনে সেটা ডিসাইড করা হয়। এগুলো হচ্ছে ফ্যাক্টরস। Dash are viscous liquid preparations used for mouth and throat infections, throat pain, drops, sprays, enemas. Throat pain. থ্রোট পেন। Throat pain. এখানে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কিছু দেওয়া আছে, ওরাল রুট, প্যারেন্টাল রুট, ট্রান্সডার্মাল রুট, ইন্ট্রাঅকিউলার রুট, ভাজাইনাল রুট, এগুলো দেওয়া আছে এবং সাথে সাথে তার করেসপন্ডিং যে ডোজেস ফর্ম গুলো আছে সেগুলো, যেমন ওরাল রুটে আছে হচ্ছে পাউডার, ট্যাবলেট, ক্যাপসুল, সাসপেনশন, সলিউশন, এগুলো ওরাল রুটে দেওয়া হয়। প্যারেন্টাল রুটে কি কি দেওয়া হয়? সলিউশনস আছে, সাসপেনশন আছে, ইমালশন আছে। আচ্ছা, সাসপেনশনের যে পার্টিকেল সাইজ সেটা কত পার্টিকেল সাইজের মধ্যে থাকতে হয় সাসপেনশনে? কেউ একজন বলো, এটা কোশ্চেন কিন্তু আসে, সাসপেনশনে পার্টিকেল সাইজ কত থাকতে হয়? 0.5 to 1 মাইক্রন। 0.5 to 5 মাইক্রন। আচ্ছা, 5 মাইক্রন। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। আর সাসপেনশন কত ধরনের হয়? সাসপেনশন কত ধরনের হয়? সাসপেনশন দু ধরনের, ফ্লকুলেটেড, ডিফ্লকুলেটেড। ঠিক আছে, এছাড়া সাবলিঙ্গুয়াল রুটে ট্যাবলেটস, লজেন্সেস, কনজাংটিভাল রুটে হচ্ছে অয়েন্টমেন্টস, ইন্ট্রানাসাল রুটে সলিউশন, স্প্রে, ইনহেলেশন, রেক্টাল রুটে সাপোজিটরিজ, এনেমাস, অয়েন্টমেন্টস, ইন্ট্রারেসপিরেটরি এরোসলস, আর ইউরেথ্রাল রুটে হচ্ছে সাপোজিটরিজ। তো এই ধরনের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন সাথে সাথে করেসপন্ডিং যে ডোজেস ফর্ম গুলো আছে সেগুলোর লিস্ট আছে এখানে, এটা একটু দেখে নেবে। Which of the following drugs is present in an antibiotic ointment? Salicylic acid, neomycin, zinc oxide, silicones. Neomycin. বেসিক্যালি যেটা জিজ্ঞেস করা হচ্ছে সে এই চারটের মধ্যে কোনটা অ্যান্টিবায়োটিক, অয়েন্টমেন্ট হিসেবে পাওয়া যায়, কোনটা অ্যান্টিবায়োটিক? কি অ্যান্সার বললে একজন? গুড, নিওমাইসিনই হচ্ছে এখানে অ্যান্টিবায়োটিক এর মধ্যে উপস্থিত অ্যান্টিবায়োটিক। Salicylic acid topical is used to treat many skin disorders such as acne, dandruff, psoriasis, তারপরে হচ্ছে seborrheic dermatitis of the skin and scalp, collages, corns, common words, আর হচ্ছে plantar words, depending on the dosage form and the strength of the preparation. Neomycin is commonly used for the diagnosis or treatment of skin infection, bacterial infection, ear infection, ulcers, eye infection. It has some side effects such as allergic reaction, itching, skin redness, and eye infection. তো এর কিছু সাইড এফেক্ট, কমন সাইড এফেক্ট আছে। আর হচ্ছে জিঙ্ক অক্সাইড is used to treat and prevent ডায়াপার র্যাশ। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন আসে, ডায়াপার র্যাশে কি ইউজ করা হয়, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। And other minor skin irritations such as burns, cuts, and scrapes. It works by forming a barrier on the skin to protect it from irritants or moisture. So it is also used as sunscreen. সানস্ক্রিনে ইউজ করা হয় জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড তো আমাদের ক্যালামাইনও পর্যন্ত দেখতে পাওয়া যায়। আর সিলিকন জেলস প্রোটেক্টস দ্য scar tissue from bacterial invasion and prevents bacteria induced excessive collagen production in the scar tissue. যেখানে ক্ষত আছে সেখানে excessive collagen production
ব্যাকটেরিয়া ইন্ডিউস এক্সেসিভ কোলাজেন প্রোডাকশন কেও আটকায় হচ্ছে এই সিলিকন জেল সিলিকন জেল। What are the injections given in the subcutaneous tissue under the skin of the upper arm called intravenous, intradermal, hypodermic, হাইপোডার্মিক। intramuscular? কি হবে? হাইপোডার্মিক। আচ্ছা, কিসে দেওয়া হয়? মাসেলের মধ্যে, ডেল্টয়েড মাসেলে। ইন্ট্রাভেনাস। আচ্ছা, ইন্ট্রাভেনাস তো ভেনের উপরে দেওয়া হয়। ইন্ট্রাভেনাস ভেনে দেওয়া হয়, আর ইন্ট্রামাসকুলার হচ্ছে ডেল্টয়েড মাসেলে। হ্যাঁ। এই তো। আর আর কোথায় দেওয়া হয় ইন্ট্রামাসকুলার ইনজেকশন? ডেল্টয়েড মাসেল ছাড়া আর কোন মাসেলে দেওয়া হয়? আর জানি না, ভুলে গেছি। আর দেওয়া হয় হচ্ছে গ্লুটিয়াস মাসেলে। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এখানে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে। আর যে এই যে স্টেপ গুলো যেগুলো আছে, একদম উপরের অংশটা হচ্ছে এপিডার্মিস, একদম স্কিনের উপরের অংশটা হচ্ছে এপিডার্মিস, তার নিচে হচ্ছে ডার্মিস। তো এপিডার্মিসে দেওয়া হয় হচ্ছে ইন্ট্রাডার্মাল, তারপরে ডার্মিস পোর্শন আছে, তারপরে হচ্ছে সাবকিউটিনিয়াস, আর তারও নিচে হচ্ছে সাবকিউটিনিয়াস হচ্ছে যে আন্ডার দ্য স্কিন, যদি এই টার্মটা থাকে আন্ডার দ্য স্কিন সেটা হচ্ছে সাবকিউটিনিয়াস, আর তারপরে হচ্ছে মাসেল, তার নিচে হচ্ছে মাসেল। তো যেটা ইন্ট্রাডার্মাল দেওয়া হয় সেটা হচ্ছে মোটামুটি যে ডিসপোভেনের মানে সিরিঞ্জের যে অ্যাঙ্গেলটা বডির সাথে সিরিঞ্জের যে অ্যাঙ্গেল সেটা মোটামুটি 10 to 15 ডিগ্রি। ইন্ট্রাভেনাস দেওয়া হয় হচ্ছে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা দেওয়া হয় ভেনে। আর সাবকিউটিনিয়াস দেওয়া হয় হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা আন্ডার দ্য স্কিন বললে সেটা হচ্ছে সাবকিউটিনিয়াস। আর ইন্ট্রামাসকুলার দেওয়া হয় সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন দেওয়া হয়? কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সোজাসুজি যদি না ঢোকানো হয় মানে সিরিঞ্জটা, তাহলে সেই সিরিঞ্জটা কিন্তু মাসেল পর্যন্ত গিয়ে পৌঁছাবে না। তো সেই জন্য এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয় ইন্ট্রামাসকুলার। আর এটার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে হাইপোডার্মিক ইনজেকশন। What is used as disinfectant of water? ক্লোরিন। ক্লোরিন হবে। Phenol, boric acid, chlorine হবে। এখানে একটা লিস্ট আছে ওয়াটারের ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কি কি ইউজ করা হয়। ক্লোরিন ডাইঅক্সাইড, হাইপোক্লোরাইড, ওজোন, হ্যালোজেনের মধ্যে হচ্ছে ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, ক্লোরিন ইটসেলফ আ হ্যালোজেন টাইপ অফ গ্রুপ অফ হ্যালোজেন, মানে হ্যালোজেন গ্রুপের মধ্যেই আসে। ব্রোমিন আসে, আয়োডিন আসে। ব্রোমিন ক্লোরাইড মেটালের মধ্যে হচ্ছে কপার, সিলভার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয়, ফেনল ইউজ করা হয়, অ্যালকোহল ইউজ করা হয়, সোপ এন্ড ডিটারজেন্ট, হাইড্রোজেন পেরক্সাইড, সেভারাল অ্যাসিডস এন্ড বেস, এগুলো হচ্ছে কেমিক্যাল গুলো ইউজ করা হয়। আর ফিজিক্যাল ইনফেকশন কিভাবে করা হয়? আল্ট্রাভায়োলেট রে, ইলেকট্রনিক রেডিয়েশন, গামা রে, সাউন্ড, আল্ট্রাসাউন্ড দিয়েও ওয়াটার মানে ডিসইনফেক্ট করা যায়। আর হচ্ছে হিট দিয়ে তো করা যায়। হিট হচ্ছে সব থেকে মানে প্রচলিত এবং সব থেকে পুরোনো মেথড ডিসইনফেকশনের জন্য। Dash is the science of poisons which are harmful, dangerous or fatal to human. Pharmacodynamics, pharmacy, toxicology, toxicology. আরে এটা কি হলো? এটা আমি আজকে যখন এটা বানাচ্ছিলাম তাহলে আগের পিপিটি থেকে এইটা রয়ে গেছে, প্রোটামিন সালফেটটা। যাই হোক, অ্যান্সার হবে হচ্ছে টক্সিকোলজি। ফার্মাকোডাইনামিক্স কি আমরা জানি যে হোয়াট ড্রাগস ডু টু দ্য বডি, ড্রাগ বডির উপরে যেটা করে সেটাকে এফেক্ট দেখায়, সেটাকে বলা হয় ফার্মাকোডাইনামিক্স। Pharmacy is the science of preparing and dispensing medication
and provision of drug information, interpretation of prescription orders, and compounding, labeling, drug product selection, and drug utilization রিভিউজ, পেশেন্ট মনিটরিং অ্যান্ড ইন্টারভেনশন। এই বিশাল বড় একটা সংজ্ঞা, কোনোদিন আসেও না পরীক্ষাতে। যাই হোক, টক্সিকোলজি হচ্ছে টক্সিন বা হার্মফুল যে কেমিক্যাল গুলো আছে বা তার যে হার্মফুল এফেক্ট দেখা যায় সেটার স্টাডিটাকে বলা হয় হচ্ছে টক্সিকোলজি। ফার্মাকো ইকোনমিক্স কি, এটা একটা ভালো ডেফিনেশন যেটা অনেক সময় আসে কোশ্চেনে। দ্য ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট ইউজেস দ্য কস্ট বেনিফিট মিনিমাইজেশন, cost of illness and cost utility analysis to compare pharmaceutical products and treatment strategies. এটাকেই বলা হয় হচ্ছে ফার্মাকো ইকোনমিক্স। মানে ইকোনমি আর ফার্মাসিকে একসাথে মিশিয়ে একটা আলাদা স্ট্রিম, যেখানে বিভিন্ন ধরনের যে কস্ট আছে, কস্ট অফ মেডিসিন, কস্ট অফ ট্রিটমেন্ট, এই সমস্ত কিছুর উপরে স্টাডি করা হয়। Dash is defined as the amount or percentage of an active drug that is absorbed from the given dosage form. Viability, biotransformation, renal excretion, retarding drug metabolism. Viability exact যে ডেফিনেশন সেটা কেউ একজন বলো। Amount of drug to systemic circulation in an unchanged form. লাস্টের পোর্শনটা বুঝতে পারলাম না আরেকবার। মানে amount of drug that reach to the systemic circulation in an unchanged form. In unchanged form পুরো ঠিক আছে, একটা জায়গায় একটু মিস গেছে। একটা ফ্র্যাকশন ছিল। Amount and fraction of the rate and extent of the drug. rate and extent of the drug. Rate and extent of the drug, ঠিক আছে। দুটো জিনিস কিন্তু মেনশন করতে হবে, এই দুটো জিনিসই মেনশন করতে হবে। আর লাস্টে যেটা আনচেঞ্জ ফর্ম, ওটাও ইম্পর্টেন্ট, ওটাও মেনশন থাকতে হবে। তো বায়োলিটি অফ ড্রাগ কি, দ্য রেট অ্যান্ড এক্সটেন্ট অফ টু হুইচ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট or active moiety is absorbed from a drug product and become available at the synthetic circulation. USFDA দেওয়া সংজ্ঞা এটা, বাট নর্মালি বইতে যেটা লেখা থাকে ওটা একটু ইজি হয় পড়তে। আর সেটা হচ্ছে আনচেঞ্জড ফর্মে থাকতে হবে এই বায়োলিটির ক্ষেত্রে, যেটা মেনশন করতেই হবে। বায়োট্রান্সফরমেশন, দ্য conversion of from one chemical to another may be active or inactive, may be active to inactive or active to active or active form, that is called product. তো কি হতে পারে না, প্রথমে অ্যাক্টিভ মেডিসিন নেওয়া হয়েছে, সেটা ট্রান্সফরমেশনের ফলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অথবা অ্যাক্টিভ মেডিসিন নেওয়া হয়েছে সেটা ট্রান্সফরমেশন হওয়ার পরেও অ্যাক্টিভ আছে, অথবা আর একটা হতে পারে প্রথমে যেটা নেওয়া হয়েছে সেটা ইনঅ্যাক্টিভ ফর্ম কিন্তু সেটা ট্রান্সফরমেশনের পরে গিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। যেমন এই ঘটনাটাকে বলা হয়, এই ধরনের ড্রাগ গুলোকে বলা হয় হচ্ছে প্রো ড্রাগ। আচ্ছা, প্রো ড্রাগের একটা দুটো উদাহরণ, angiotensin converting enzyme inhibitor, angiotensin converting enzyme inhibitor। ওকে, আর একটা দুটো উদাহরণ, ডিজিটক্সিন, ডিগক্সিন। আচ্ছা, আর সাইক্লোগুয়ানিনটা কি প্রোগুয়ানিনের অ্যাক্টিভ ফর্ম? হ্যাঁ, সাইক্লোগুয়ানিন। আর একটা ডায়াবেটিক্স আছে যেটা প্রোডাক্ট, কোনটা? একটা ডায়াবেটিক্স আছে যেটা হচ্ছে প্রোডাক্ট, আমি আর একটু বলে দিচ্ছি, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। স্পাইরানোল্যাকটোন হচ্ছে প্রোডাক্ট, তার অ্যাক্টিভ মেটাবোলাইট কি? ক্যানরিনোল। এটা হচ্ছে তার অ্যাক্টিভ মেটাবোলাইট। আচ্ছা, লিভোডোপার সাথে আর একটা কি ইউজ করা হয় একসাথে? কার্বিডোপা। কার্বিডোপা কেন ইউজ করা? ডোপামিন ডিকার্বক্সিলেজ ইনহিবিটর। ডোপামিন ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, ভেরি গুড। ডোপামিন ডিকার্বক্সিলেজ কোথায় কাজ করে? ব্লাড ব্রেন ব্যারিয়ারে, মানে ওটা
ব্লাড ব্রেন ব্যারিয়ারে যেটা ডিকার্বক্সিলেশন হয়ে যায় সেটাকে ইনহিবিট করে। কিসে কার্বক্সিলেশন হয়? ডোপামিনে মানে কনভার্ট হয়ে যায় ওরা। কোনটা ডোপামিনে কনভার্ট হয়ে যায়? কার্বিডোপা? না, লিভোডোপাটা। লিভোডোপা তো ডোপামিনে কনভার্ট হয়ে গেল, সে তো ঠিক আছে, সেটা আমি বুঝতে পারলাম যে ওটা প্রোডাক্ট। ডোপামিন ডিকার্বক্সিলেশন কোথায় হয়? তুই বললি যে ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো ব্লাড ব্যারিয়ারে ডিকার্বক্সিলেশনটা কিসের হচ্ছে? কিসের ডিকার্বক্সিলেশন হচ্ছে? কার্বিডোপা তো ওই ডিকার্বক্সিলেশনকে আটকাচ্ছে, বাট হচ্ছেটা কিসের? যদি না আটকাতো তাহলে কার ডিকার্বক্সিলেশন হতো? ডোপামিনের। এটাই তো আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ। Okay, for drug receptors, dash is measured of the strength of binding between the drug and its receptor. Partial agonist, affinity, antagonist, potency. Affinity. Partial agonist কাকে বলে? These ligands partially increase the activity of the receptors but do not produce the maximal response like full agonist when even when present in excess amount. Example, buspirone is an anxiolytic drugs used to treat an anxiety disorder. তো কি বলছে, এটা এক ধরনের লিগ্যান্ড যেটা হচ্ছে কি পার্শিয়ালি ইনক্রিজ করে, মানে কিছুটা পরিমাণে ইনক্রিজ করে। যদি এর পরিমাণ বাড়িয়েও দেওয়া হয় তাও কিন্তু এটা ফুল অ্যাগনিস্টের মতো মানে ফুললি কাজ করতে, মানে বাড়িয়ে অন্য ওষুধের ক্ষমতা বাড়িয়ে দিতে পারে না, এটা কিছুটা পরিমাণে বাড়াতে পারে। তো ওই জন্য এটাকে বলা হচ্ছে পার্শিয়াল অ্যাগনিস্ট। অ্যাফিনিটি কি? দ্য টেন্ডেন্সি অফ আ ড্রাগ টু ফর্ম আ কম্বিনেশন উইথ রিসেপ্টর। ড্রাগের যে টেন্ডেন্সি আছে যে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করা, সেটাকে বলা হয় অ্যাফিনিটি। অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে সেটাকে ইনহিবিট করা। A substance that does not provoke a biological response itself but blocks or reduces the agonist mediated responses যেটা আছে সেটাকে বাইন্ড, সেটাকে ব্লক করা অথবা কমিয়ে দেওয়া। শুধু ব্লক করা মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, তো সবসময় বন্ধ নাও হতে পারে, কিছু কোনো সময় কমিয়েও দিতে পারে। তো দুটোই হচ্ছে অ্যান্টাগনিস্টিক এফেক্ট। Potency, a measure of how much drug is required to elicit a response. ঠিক কতটা পরিমাণে ড্রাগ লাগবে একটা রেসপন্স পেতে, ডিজায়ার্ড রেসপন্স যেটা সেটা পেতে, সেটাকে বলা হয়েছে পোটেন্সি। হাই পোটেন্ট ড্রাগ কাকে বলা হয়? হাইলি পোটেন্ট ড্রাগ। মিনিমাম ডোজ দিলেই ইফেক্ট আসবে না, মিনিমাম ডোজ ইটসেলফ, মিনিমাম ডোজ মানেই হচ্ছে যে মিনিমাম যতটুকু লাগবে রেসপন্স এলিসিট করার জন্য। এটার মানে হয় না যে মিনিমাম মানে সবসময় কম হবে, তার কোনো মানে নেই। মানে প্যারাসিটামল 650 কারোর যদি লাগে জ্বর কমানোর জন্য 650 লাগবেই, তো তার থেকেও কমে 500 মিলিগ্রামও পাওয়া যায়, তাহলে মিনিমাম হিসাবটা 500 হওয়া উচিত, কিন্তু তার ক্ষেত্রে 650টাই মিনিমাম। তো মিনিমাম ডোজ দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আমি জিজ্ঞেস করছি যে হাই পটেন্সি ড্রাগ কাকে বলে? যাদের থেরাপিউটিক রেঞ্জটা কম। থেরাপিউটিক রেঞ্জ কম নয়, ব্যাপারটা হচ্ছে যে যে কার্ভটা থাকে হচ্ছে মিনিমাম কি বলে, লো কনসেন্ট্রেশনে ম্যাক্সিমাম রেসপন্স দেবে। মানে যত হাই পোটেন্ট ড্রাগ যেটা বলা হচ্ছে যার পোটেন্সি যত বেশি, সরি
মানে মিনিমাম ডোজেজে যেটা সব থেকে বেশি পরিমাণে এফেক্ট দেখা যায় সেটাকেই হাই পোটেন্ট ড্রাগ বলা হয়। তুই তখন ওইটাই ওইটাই বলার চেষ্টা করছিলে? হুম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, যে মিনিমাম ডোজেজে যখন ম্যাক্সিমাম মানে এফেক্ট পাওয়া যায় সেটাকে হাই পোটেন্ট ড্রাগ বলা হয়। তো সেইগুলো সেই মেডিসিন গুলোর ক্ষেত্রে মানে যে আমাদের ডোজেজ যেটা দেওয়া হয় সেটা খুবই মিনিমাম দিতে হয়, বেশি দিলে আরো তখন টক্সিক এফেক্ট দেখা যায় সেখান থেকে। Which of the following adrenergic drug is used as central stimulant? Used as a central stimulant: adrenaline, dopamine, phenylephrine, amphetamine. এর মধ্যে কোন অ্যাড্রেনার্জিক ড্রাগ যেটাকে সেন্ট্রাল সেন্ট্রাল নার্ভাস স্টিমুলেন্ট হিসেবে ইউজ করা হয়? অ্যাম্ফেটামিন। অ্যাম্ফেটামিনের মানে খুব বেশি পরিমাণে ড্রাগ অ্যাবিউজ দেখতে পাওয়া যায়, যার জন্য অ্যাম্ফেটামিনকেও কন্ট্রোল ভাবে ডিসপেন্স করা হয়। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্ট কি কি আছে? কনভালজেন্ট এর মধ্যে আছে স্ট্রিকনিন, পিক্রোটক্সিন, তারপরে হচ্ছে অ্যানালেপটিক এর মধ্যে আছে ডক্সাপ্রাম, আর সাইকোস্টিমুল্যান্টস এর মধ্যে আছে হচ্ছে অ্যামফেটামিন, মিথাইল ফেনিডেট, অ্যাটোমক্সেটিন, মোডাফেনিল, কোকেইন, ক্যাফেইন, পেমোলিন, এগুলো হচ্ছে সাইকোস্টিমুল্যান্টস। তো এই হচ্ছে টোটালটা সিএনএস স্টিমুল্যান্ট এগুলো যেগুলো আছে। In case of conjugated proteins, which of the following is an example of metalloproteins? Casein, immunoglobulin G, ferritin, succinate dehydrogenase. ফেরিটিন। হ্যাঁ, কোনটা? ফেরিটিন, অপশন সি। আচ্ছা, মেটালোপ্রোটিন কাকে বলে? মেটালোপ্রোটিন কাকে বলে? মেটাল আয়ন থাকে যেগুলো, মানে যে প্রোটিনের মধ্যে কনজুগেটেড অবস্থায় মেটাল আয়নও থাকে সেটাকে মেটালোপ্রোটিন বলে। তো ফেরিটিনে কোন মেটাল থাকে? আয়রন, ফেরাস থাকে, ফেরাস আয়রন থাকে। আয়রন থাকে। এখানে একটা লিস্ট আছে, সেটা হচ্ছে প্রোটিন মানে মেটালোপ্রোটিন আর তার ফাংশন। প্রথম হচ্ছে ক্যালমোডোলিন, সেটার কাজ কি না ক্যালসিয়াম বাইন্ডিং এন্ড রেগুলেটর। ক্যালবিন্ডিন, ক্যালসিয়াম ট্রান্সপোর্টার। মেটালোথায়োনিন, কপার জিঙ্ক ক্যাডমিয়াম স্টোরেজ। alpha 2 macroglobulin, zinc transport in plasma. Serum albumin, all purpose metal ion transport, কোনো ধরনের মেটাল আয়ন ট্রান্সপোর্ট করতে পারে সেরাম অ্যালবুমিন। সেলেনিয়াম প্রোটিনস পি এন্ড ডব্লিউ, সেলেনিয়াম ট্রান্সপোর্ট ইন প্লাজমা এন্ড মাসল। এগুলো সবকটা মেটালোপ্রোটিন। সেলেনিয়াম, তারপরে এখানে ইয়েটা যেটা ক্যাডমিয়াম, ক্যালসিয়াম, এগুলো সবই তো মেটাল। তারপরে হচ্ছে ট্রান্সফারিন কি করে না আয়রন এন্ড ম্যাঙ্গানিজ ট্রান্সপোর্ট প্রোটিন, ট্রান্সফারিন। আর ফেরিটিন হচ্ছে আয়রন স্টোরেজ প্রোটিন। Triglycerols are composed of dash fatty acids, each in ester linkage with a single glycerol. 3 fatty acid। 3 fatty acid. Sorry. ট্রাইগ্লিসারাইডস, এখানে ট্রাই বলাই আছে, ট্রাইঅ্যাসাইল গ্লিসারলস। তো ট্রাই বলাই আছে, ট্রাই থেকেই বোঝা যাচ্ছে যে 3 হবে। যদি না জানা থাকে তো এইভাবেও অ্যান্সার লেখা যেতে পারে, তবে মানে আরো কিছু যদি ক্লারিফিকেশন থাকে সেগুলো সমস্ত কিছু ভেবে তারপরেই লিখতে হবে।
Triacyl glycerols are composed of a glycerol molecule that has been esterified with 3 molecules of fatty acid. If the glycerol is only esterified with 2 molecules of fatty acid, the resulting glycolipid is named as diacyl glycerol. Analogously, when the molecule of glycerol is esterified with 1 molecule of fatty acid, the resulting glycolipid is named monoacyl glycerol. Triacyl glycerol can be converted into di and mono by the action of lipases. And these hydrolyzed glycolipids can also be further esterified into ট্রাইএসাইল গ্লিসারলস, মানে মনো বা ডাই থেকেও ট্রাই পর্যন্ত যাওয়া যেতে পারে আরো এসিডিফাই করে। এই পাশে স্ট্রাকচার দেওয়া আছে। এই বাঁদিকের যে ভার্টিক্যাল যে মানে স্ট্রাকচার যেটা আছে ওটা হচ্ছে গ্লিসারল, আর ডান দিকের যে হরাইজন্টাল 3টে চেন আছে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড চেন। Dash is the main storage of polysaccharide of animal cell. Chitin, cellulose, dextran, glycogen. পলিস্যাকারাইড স্টোর করে কোথায়? অ্যানিমাল সেলে। কিসের মধ্যে স্টোর হয় বা কিসের দ্বারা কি হিসাবে স্টোর হয়? গ্লাইকোজেনে কি থাকে? গ্লাইকোজেন কিসের দ্বারা তৈরি হয়, মানে কি দিয়ে গঠিত হয় গ্লাইকোজেন? গ্লুকোজ। আর এটা যদি অ্যানিমাল সেল না বলে যদি প্লান্ট সেল বলা হতো তাহলে অ্যান্সার কি হতো? চিটিন। ওকে। It is readily metabolized storage form of glucose. It is a very large branched polymer of glucose residues that can be broken down to yield glucose molecules when এনার্জি ইজ নিডেড। যখন এনার্জি দরকার হয় তখন এই গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজে কনভার্ট হয়, এবং সেই প্রসেসটার নাম কি? গ্লাইকোজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। ঠিকভাবে বলো। গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। আরে গ্লাইকোজেনকে ভাঙা হচ্ছে, তার মানে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে কি? লাইসিস মানে গ্লাইকোজেনকে ভাঙা হচ্ছে, গ্লাইকোজেনের লাইসিস হচ্ছে, মানে কি গ্লাইকোজেনোলাইসিস। কি? গ্লুকোনিওজেনেসিসটা কি? বলো কেউ একজন। গ্লুকোনিওজেনেসিস কাকে বলে বা গ্লুকোনিওজেনেসিস এক্সাক্ট হয়টা কি? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ ফর্মেশন। তো গ্লাইকোজেন থেকে গ্লুকোজ ফর্মেশনকেই তো বলা হলো গ্লাইকোজেনোলাইসিস। এটা কি ওই আদার্স, মানে আদার দেন গ্লুকোজ গুলো যেগুলো হয়? আদার দেন গ্লুকোজ নয়, আদার দেন কার্বোহাইড্রেট। সরি, কার্বোহাইড্রেট। হ্যাঁ, আদার দেন কার্বোহাইড্রেট থেকে যে যদি গ্লুকোজ তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কথাটাকে স্প্লিট করো। কি কি আসছে? গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ তৈরি হচ্ছে। নিউ মানে হচ্ছে নিউ, এনইও নিউ কথাটার মানে হচ্ছে নিউ, নতুন। গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস মানে হচ্ছে তৈরি করা। গ্লুকোজ তৈরি হচ্ছে যেটা একটা নতুন গ্লুকোজ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে একটা আলাদা নতুন ধরনের পাথওয়ে দ্বারা, তো সেটাকে গ্লুকোনিওজেনেসিস বলা হচ্ছে। তো সেই গ্লুকোনিওজেনেসিসটা কিভাবে হয় না, আদার দ্যান কার্বোহাইড্রেট থেকে যদি গ্লুকোজ তৈরি করা হয় তাহলে সেটাকেও গ্লুকোনিওজেনেসিস বলে। আদার দ্যান কার্বোহাইড্রেট মিনস ফ্যাট অ্যান্ড প্রোটিন। ফ্যাট অ্যান্ড প্রোটিনের থেকে গ্লুকোজ তৈরি করা হয় তখন সেটাকে গ্লুকোনিওজেনেসিস বলে।
আর গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্ট হওয়াটাকে কি বলে? গ্লাইকোজেনেসিস নাকি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্ট হওয়াটাকে কি বলে? গ্লাইকোলাইসিস। এটার অ্যান্সার আমাকে গ্রুপে লিখে দেবে, কি হবে এটার অ্যান্সার? গ্লুকোজেনেসিস। অ্যান্সারটা গ্রুপে লিখে দেবে, ঠিক আছে? এখন আমি কিছু বলবো না এখানে, কারণ এখানে অনেকটা বাকি আছে এখন। A complete catalytically active enzyme together with its bound coenzyme and or metal ions is called কি বলা হয় যখন অ্যাপোএনজাইম, হলোএনজাইম, কোফ্যাক্টর, হ্যাপটেন, কি বলা হয়? অ্যান্সারটা কে দিল? হলোএনজাইম। আমি পারমিতা বলছি। হলোএনজাইম। অ্যাপোপ্রোটিন কাকে বলে? অ্যাপোপ্রোটিন অর polyprotein are the compounds of lipoproteins that are responsible for transporting lipids in the blood. Apoprotein এটাকে বলা হয়। Holoenzyme কি? Holoenzyme is a complete functional enzyme which is catalytically active. Holoenzyme consists of apoenzyme together with its cofactor. Cofactor কাকে বলে? হলোএনজাইমের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাপোএনজাইম আর একটা হচ্ছে কোফ্যাক্টর। Cofactor কি? A non-protein chemical compound that is required for the protein's biological activity. আর অ্যাপোএনজাইম পোর্শনটা থাকে সেটা হচ্ছে ওই মেটাল আয়ন যেটা বলা হচ্ছে সেটা থাকে। হ্যাপটেনটা কি? A small non-biological molecules that bind to immune cells receptors but by themselves induce a specific immune response. Non-biological molecules that bind to immune cells receptors but by themselves induce a specific immune response তৈরি করতে পারে নিজেরাই, সেটাকে হ্যাপটেন বলা হয়। Which of the following blood's white is not a granulocyte? কোনটা হবে? ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইটস, নিউট্রোফিলস? কোনটা হবে? লিম্ফোসাইট হবে। আচ্ছা, এটা হচ্ছে গ্রানুলোসাইট নয়, তার মানে অ্যাগ্রানুলোসাইট। আর কিছু আছে অ্যাগ্রানুলোসাইট? মনোসাইট আর লিম্ফোসাইট। মনোসাইট আর লিম্ফোসাইট। আর বাকি যেগুলো ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল আছে, এগুলো গ্রানুলোসাইট। তো এখানে হোয়াইট ব্লাড সেলের সম্পূর্ণটা দেওয়া আছে, গ্রানুলোসাইট, মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। গ্রানুলোসাইটস এর মধ্যে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। মনোসাইটের মধ্যে কি কি আছে? ম্যাক্রোফেজেস আর হচ্ছে ডেনড্রাইটিক। আর লিম্ফোসাইট হচ্ছে বি সেল এন্ড টি সেল। ঠিক আছে, লিম্ফোসাইটস এর মধ্যে দেখতে পাওয়া যায় বি সেল আর টি সেল। Which chapter of Pharmacy Act 1948 is related with the Pharmacy Council of India? Chapter 1, 2, 3, 4. কোন চ্যাপ্টারের মধ্যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া সম্পর্কে লেখা আছে? চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 এ কি আছে তাহলে? চ্যাপ্টার 1 এ ইন্ট্রোডাকশন পার্ট আছে, চ্যাপ্টার 2 এ পিসিআই আছে,
চ্যাপ্টার 3 তে আচ্ছা চ্যাপ্টার 3 তে স্টেট ফার্মাসি কাউন্সিল, চ্যাপ্টার 4 এ আছে চ্যাপ্টার 4 ফার্মাসি রেজিস্ট্রেশনের ব্যাপারে আছে, আর চ্যাপ্টার 5 এ বোধহয় মিসলেনিয়াস বা কিছু, চ্যাপ্টার 5 তে ভুলে গেছি, মনে পড়ছে না। চ্যাপ্টার 5 এ মিসেলেনিয়াস আছে। মিসলেনিয়াস ঠিক। তো চ্যাপ্টার 1 হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। এটা যখন প্রথমবার একটা আসে তখন থেকেই এই ইন্ট্রোডাক্টরি পার্টটা আছে। চ্যাপ্টার 2 হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, এটাও ইমিডিয়েটলি কাম ইন অ্যাকশন। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কনস্টিটিউটেড ইন 1949। চ্যাপ্টার 3 তে হচ্ছে স্টেট ফার্মাসি কাউন্সিল অথবা জয়েন্ট ফার্মাসি কাউন্সিল, এই সমস্ত কিছু আছে চ্যাপ্টার 3 তে। চ্যাপ্টার 4 এ আছে হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস অফ ফার্মাসিস্ট, এটাও ইমপ্লিমেন্টেড ইন টাইম ফ্রেম। আচ্ছা, এটা ইমপ্লিমেন্টেড ইন টাইম ফ্রেম কেন বলা হচ্ছে, যে আমাদের কত ধরনের রেজিস্ট্রেশন পাওয়া যায় ফার্মাসিতে? চার ধরনের। কি কি 4 ধরনের? কি কি? এ ক্যাটাগরি আর ডি প্রথমটাকে কি বলা ক্যাটাগরিকে হয়? যায় না। ওইটা আমি জিজ্ঞেস করিও নি। তাহলে কোনটা? ফার্স্ট হচ্ছে তাহলে জানি না। ফার্স্ট রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে সাবসিকুয়েন্ট রেজিস্ট্রেশন, ওইগুলোর কথা জিজ্ঞেস করেছি। হ্যাঁ বুঝে গেছি। ওগুলো। আর চ্যাপ্টার 5 এ হচ্ছে মিসেলেনিয়াসও হচ্ছে ইমপ্লিমেন্টেড ইন টাইম ফ্রেম। মোটামুটি এত বছর মানে 48 থেকে শুরু করে এখনো পর্যন্ত বিভিন্ন সময় যে অ্যামেন্ডমেন্ট বা যেগুলো হয়েছে সেগুলো সমস্ত কিছু মিসেলেনিয়াস এর মধ্যে অ্যাড করা হতে থাকে। According to the Drugs and Cosmetics Act of 1940, if the drug is manufactured under the name that belongs to another drug, it is known as dash drug. কোন ধরনের ড্রাগে এই জিনিস দেখতে পাওয়া যেতে পারে যে একটা নামে মানে কোন একটা ড্রাগ, স্পুরিয়াস, অ্যাডাল্টারেটেড, মিসব্র্যান্ডেড, পয়জনাস, সেটা হচ্ছে অ্যান্সার হবে স্পুরিয়াস ড্রাগে। এখানে তিনটেরই ডেফিনেশন দেওয়া আছে, আর বইতে সবকটা মানে আমরা তো ধরে পড়েওছি, সেই ডেফিনেশন গুলো একবার দেখবে। স্পুরিয়াস ড্রাগ। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করা আছে, এই যে ডেফিনেশন গুলো আছে চ্যাপ্টার 3 তে, ঠিক আছে? ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্টের চ্যাপ্টার 3 তে আছে এই ডেফিনেশন গুলো। আর যে কোন সেকশন, সেটা হচ্ছে স্পুরিয়াস ড্রাগস সেকশন 9B, অ্যাডাল্টারেটেড ড্রাগস সেকশন 9A, আর মিসব্র্যান্ডেড ড্রাগ হচ্ছে সেকশন 9 অফ চ্যাপ্টার 3। সবকটাই চ্যাপ্টার 3 তে আছে, ডেফিনেশন গুলো একবার দেখে নেবে। Under which section of the Narcotic Drugs and Psychotropic Substances Act in 1985 the Narcotics Commissioner is appointed? 5, 6, 8 না 9A? কোন সেকশনের দ্বারা? সেকশন 5 কোনটা? এ অপশন হবে। সেকশন 5 বলছিস, তাই তো? সেকশন 5 আমি একটু আগে ক্লাস শুরু হওয়ার আগে একটা পিডিএফ গ্রুপে দিয়েছি, ওই পিডিএফটা দেখে নেবে। ওখানে লেখা আছে যে কোনটা কোন সেকশনে আছে, মানে পুরো সবকটা সেকশন, চ্যাপ্টার এবং সেকশন, মানে কোন চ্যাপ্টার এবং তার আন্ডারে যে সেকশন গুলো আছে সেই সেকশনে কি কি বিষয় আলোচনা করা হয়েছে তার একটা লিস্ট দেওয়া আছে, ওটা ওখান থেকে দেখে নেবে। আর এইটা হচ্ছে মানে নার্কোটিক্স কমিশনার অ্যাপয়েন্ট করা হয়, সেটা হচ্ছে সেকশন 5 এ আছে। Which section of the Medical Termination of Pregnancy Act 1971 talks about the protection of privacy of a woman? কোন সেকশনে আছে? 7, 5A, 6, 8? Protection of privacy of a woman 1971 এর মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্টে কোন সেকশনের মধ্যে এই ব্যাপারে বলা আছে?
সেকশন 7 সেকশন 5A, এখানে সেকশন গুলো কথা লেখা আছে, বাট 5A সাব ক্লজ এরকম এরকম মেনশন করা নেই। সেকশন 1 নম্বর সেকশনে কি আছে, শর্ট টাইটেল, এক্সটেন্ট এন্ড কমেন্সমেন্ট। 2 নম্বর সেকশনে হচ্ছে ডেফিনেশনস। when 3 নম্বর সেকশন when pregnancies may be terminated by registered medical practitioners। 4 নম্বর সেকশন place where pregnancy may be terminated। 5 নম্বর সেকশন section 3 and 4 when not to apply। Section 6 power to make rules। Section 7 power to make regulations। Section 8 protection of action taken in good faith। এই 8টা সেকশন আছে পুরো অ্যাক্টের মধ্যে। আর যেটা বলা হয়েছে প্রোটেকশন অফ প্রাইভেসি অফ আ ওম্যান, এটা হচ্ছে সেকশন 5A সাব ক্লজের মধ্যে আছে এটা। In India, how many members of State Pharmacy Council are elected from amongst themselves by the members of the each medical council or by the central or by the Council of Medical Registration of the state? কতজন থাকে? মেডিকেল মেন কথা হচ্ছে মেডিকেল কাউন্সিল থেকে কতজন ইলেক্টেড হয়ে ফার্মাসি কাউন্সিলে আসে, স্টেট ফার্মাসি কাউন্সিলে থাকে? একজন। এখানে স্টেট ফার্মাসি কাউন্সিল আর জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিল সম্পর্কে বলা হয়েছে। ইলেক্টেড মেম্বারের মধ্যে স্টেট ফার্মাসি কাউন্সিলে কি বলা হচ্ছে না, 6 members elected by the registered pharmacists of the particular state। পার্টিকুলার যে স্টেটের রেজিস্টার্ড ফার্মাসিস্টদের মধ্যে 6 জনকে তারা নিজেরাই ভোট দিয়ে 6 জনকে মানে ইলেক্ট করবে। 1 member who is a registered medical practitioner elected by the medical council of state। এটাই জিজ্ঞেস করা হয়েছিল যে মেডিকেল কাউন্সিল থেকে কজন ইলেক্টেড হয়ে আসে, সেটা হচ্ছে একজনই। নমিনেটেড মেম্বার্স কি, 5 members nominated by each state of which at least 3 should be degree or diploma holders in pharmacy or pharmaceutical chemistry। ফার্মাসি অথবা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এরকম 3 জন সাথে নিয়ে টোটাল 5 জনকে নমিনেট করা হয়। নমিনেট করে হচ্ছে স্টেট গভর্নমেন্ট নিজেই। ex officio member কে chief administrative officer or in charge medical and health services of the state or his or her nominee। এই জায়গাটাতে বুঝতে হবে যে একটা নিয়ম আছে যে পরপর 3খানা মিটিং যদি কোনো মেম্বার অ্যাবসেন্ট থাকে তাহলে অটোমেটিক্যালি সেই মেম্বারের মেম্বারশিপ কিন্তু ফরফিট হয়ে যায়। ঠিক আছে, সাপোজ এই যে যিনি মেডিকেল কাউন্সিল থেকে একজন যিনি আছেন, এবার স্টেট ফার্মাসি কাউন্সিলের মিটিং হচ্ছে, পরপর 3খানা মিটিং এ তিনি অ্যাটেন্ড করেননি, তো সেই ক্ষেত্রে এই যিনি মেডিকেল কাউন্সিল থেকে ইলেক্টেড হয়ে এসেছেন তার এই মেম্বারশিপটা কিন্তু অটোমেটিক্যালি ফরফিট হয়ে যাবে, তার ওই মেম্বারশিপটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো সেই জন্য এই মেম্বারদেরকে পরপর 3খানা মানে এরকম আইন আছে যে পরপর 3খানা consecutively 3 meetings they cannot be denied or they cannot be absent। তো এই মেম্বারদের ক্ষেত্রে নমিনেটেড মেম্বার আর ইলেক্টেড মেম্বারদের ক্ষেত্রে এবং এক্স অফিসিও মেম্বারদের ক্ষেত্রেও সেম রুল, কিন্তু শুধুমাত্র এক্স অফিসিও মেম্বারদের একটা এক্সট্রা লাক্সারি দেওয়া হয়, সেটা হচ্ছে তারা যদি অ্যাবসেন্ট থাকে, তারা যদি মিটিং এ প্রেজেন্ট না হন, তাহলে তারা একজন নমিনি হিসাবে তারা সিলেক্ট করা, তারা নিজেরা সিলেক্ট করে একজনকে নমিনি হিসাবে সেই মিটিং এ পাঠাতে পারেন। তো সেই জন্যই বলা হয়েছে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অর ইনচার্জ মেডিকেল অ্যান্ড হেলথ সার্ভিসেস অফ দ্য স্টেট অর হিজ অর হার নমিনি। যিনি নমিনি যদি পাঠায় তাহলে সেই নমিনি এক্স অফিসিও মেম্বার হিসেবে ওই মিটিং এ থাকবে। অফিসার ইনচার্জ ফর ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 of each state or his or her nominee। One government analyst under DCA 1940 Drugs and Cosmetics Act 1940 nominated by the state government। এই যিনি আছেন গভর্নমেন্ট অ্যানালিস্ট, তিনিও পর্যন্ত এক্স অফিসিও মেম্বার। Which of the following pharmaceutical aids of natural origin belongs to the class of thickening agents? Honey, nutmeg, rose, tragacanth। অপশন ডি ট্রাগাকান্থ। এখানে সমস্ত যে
ফার্মাসিউটিক্যাল এইডস গুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে লেখা আছে। কালারিং এজেন্ট টার্মারিক, ক্লোরোফিল, ক্যারামেল আর হচ্ছে কচিনিল ইনসেক্ট থেকে রেড কালার পাওয়া যায়, সেটা হচ্ছে কালারিং এজেন্ট। ফ্লেভারিং এজেন্ট হচ্ছে কার্ডামম, সিনামন অয়েল, রোজ, অরেঞ্জ পিল, নাটমেগ। সুইটেনিং এজেন্ট হানি, সুক্রোজ, ল্যাকটোজ, লিকারাইজ। বাইন্ডিং এজেন্ট মিসুলেজ অফ অ্যাকাশিয়া, মিসুলেজ অফ ট্রাগাকান্থ হবে। and 2% starch solution. Diluents কি আছে? ল্যাকটোজ, স্টার্চ, অ্যারাচিস অয়েল, সিনামন ওয়াটার, সেসামি অয়েল। ডিসইন্টিগ্রেটিং এজেন্ট ইসবগোল, মিথাইল সেলুলোজ, কার্বক্সিমিথাইল সেলুলোজ, মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ। lubricants, talc, cocoa butter, magnesium triesilicate. Emulsifying agent gum tagacanth, agar, gum acacia. সাসপেন্ডিং এজেন্ট বেন্টোনাইট, বেন্টোনাইট হচ্ছে মিনারেল সোর্স থেকে পাওয়া যায়। জিলাটিন, জিলাটিন হচ্ছে অ্যানিমাল সোর্স থেকে পাওয়া যায়। গাম, ট্রাগাকান্থ, গাম অ্যাকাশিয়া এগুলো হচ্ছে সাসপেন্ডিং এজেন্ট। অয়েন্টমেন্ট বেস হিসেবে ইউজ হয় হচ্ছে বিস ওয়াক্স, ফার্মাসিটি, ল্যানোলিন, তারপরে হচ্ছে কার্নাউবা ওয়াক্স। থিকেনিং এজেন্ট হিসেবে ইউজ হয় মিথাইল সেলুলোজ, পেকটিন, ট্রাগাকান্থ। আর ফিল্টারিং এজেন্ট হিসেবে ইউজ হয় কেওলিন আর অ্যাসবেস্টস। এগুলো কিন্তু মিনারেল সোর্স থেকে পাওয়া যায়, কেওলিন আর অ্যাসবেস্টস। According to the pharmacological grouping of natural drugs, which of the following drugs works as a parasympathetic depression? Belladonna, castor oil, বেলাডোনা, অপশন নেই হবে। belladonna parasympathetic depression। ঠিক আছে, এটা অ্যান্সার হবে বেলাডোনা। আর এটার একটা লিস্ট আমি একটা দিয়ে দেবো, ওখানে এখনো দেওয়া হয়নি, ওটা আমি গ্রুপে দিয়ে দেবো, ওখানে পুরো লিস্টটা থাকবে, ওখান থেকে দেখে নেবে। Which of the following is dried using a spray dryer? Seeds, papaya latex, cinnamon bark, raspberry leaf. অপশন বি, কি হবে? পাপায়া ল্যাটেক্স। স্প্রে ড্রায়ার একটা জিনিস মনে রাখতে হবে, এমনি নর্মালি ড্রায়ারের ক্ষেত্রেও মনে রাখা যেতে পারে, বা স্প্রে ড্রায়ারে স্পেশালি যে জিনিসটাকে ড্রাই করা হবে সেটা হয় লিকুইড, সেমি লিকুইড এই অবস্থায় থাকবে। তো এর মধ্যে যেটা আছে একমাত্র পাপায়া ল্যাটেক্সই হচ্ছে লিকুইড বা সেমি লিকুইড অবস্থায় থাকে। এখানে একটা চার্ট আছে, স্প্রে ড্রাইং কোথায় কোথায় ইউজ করা হয়, ডিটারজেন্টের ক্ষেত্রে কোথায় কোথায় ইউজ করা হয়, পলিমার রেজিনে কোথায় ইউজ করা হয়, ফুড ইন্ডাস্ট্রিতে দেখো মিল্ক প্রোডাক্ট, এগ প্রোডাক্ট, ফুড কালার্স, বেভারেজেস, এই সমস্ত কিছু মেনশন করা আছে। এগুলো একটু দেখে নেবে এখান থেকে, পুরো লিস্টটা একবার দেখে নিলেই হবে, বেশি কিছু এখান থেকে কোশ্চেন আসে না। In the adulteration of natural drugs, which of the following conditions refer to the impairment in the quality of the drug? Spoilage, impurity, deterioration, আর হচ্ছে সাবস্টিটিউশন। এর মধ্যে কোন ধরনের অ্যাডাল্টারেশনের ক্ষেত্রে ড্রাগের কোয়ালিটিতে ইম্পেয়ারমেন্ট দেখা যায়, ড্রাগের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, কোন ধরনের সাবস্টিটিউশন মানে কোন ধরনের অ্যাডাল্টারেশনের ক্ষেত্রে? ইনফিরিয়রিটি। ওকে, আমরা অ্যান্সার দেখবো, অ্যান্সার হচ্ছে ডিটেরিওরেশন। ইনফিরিয়রিটি কাকে বলে? রিপ্লেসমেন্ট উইথ স্ট্যান্ডার্ড ড্রাগ, সরি এটা এটা একটু ঠিক করে নেবে, রিপ্লেসমেন্ট উইথ সাবস্ট্যান্ডার্ড ড্রাগ হবে। সিনকোনাস, স্ট্রিকনোস, নাক্স ভূমিকা, অ্যাডাল্টারেটেড উইথ স্ট্রিকনোস, পটাটোরাম। ঠিক আছে, এই ধরনের। আর এখানে উদাহরণ যেগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ উদাহরণ থেকেও ডাইরেক্ট কোশ্চেন আসে। এই কোশ্চেনটা আসে ইন্ডিয়ান সেনা অ্যাডাল্টারেটেড উইথ অ্যারাবিয়ান সেনা, এটা কি ধরনের অ্যাডাল্টারেশন, এরকম ধরনের কোশ্চেন আসে। তারপর স্পয়েলেজ আছে, ডিটেরিওরেশন আছে, অ্যাডমিক্সচার, আর্টিফিশিয়ালি ম্যানুফ্যাকচার সাবস্টেন্স, যেমন কিছু জিনিস আর্টিফিশিয়ালি এমন ভাবে সাইজ শেপ করা হয় যাতে দূর থেকে দেখলে মনে হবে যেন কোন একটা পার্টিকুলার ড্রাগ ওটা। যেমনটা কি বলছে, প্রপারলি কাট অ্যান্ড শেপড বাসউড ফর নাটমেগ, ইয়েলো কালার্ড প্যারাফিন ফর বিসওয়াক্স, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ম্যানুফ্যাকচার সাবস্টেন্সেস। ইউজিং সিনথেটিক ড্রাগস, সিনথেটিক কেমিক্যালস আর ইউজড টু এনহ্যান্স ন্যাচারাল ক্যারেক্টার। এক্সাম্পল, সিট্রাল ইজ অ্যাডেড টু সাইট্রাস অয়েল, সাইট্রাস অয়েলের মধ্যে সিট্রাল বলে যে কেমিক্যাল পাওয়া যায় সেই কেমিক্যাল ইউজ করা হয় যাতে তার যে ফিজিক্যাল প্রপার্টিজ যেগুলো আছে সেগুলো আরো বেশি অ্যাট্রাকটিভ হয়।
in natural drugs that is the source of anthracene glycoside. নিচের মধ্যে কোনটা anthracene glycoside? টোবাকো, রুবার রুবার্ব, অ্যাসাফোটিডা, কোনটা হবে? রুবার রুবার্ব হবে anthracene glycoside। এখানে একটা লিস্ট দেওয়া আছে কোন ধরনের গ্লাইকোসাইড কিসে দেখতে পাওয়া যায়। অ্যানথ্রাসিন গ্লাইকোসাইডেরই আর একটা নাম হচ্ছে অ্যানথ্রাকুইনিয়ান গ্লাইকোসাইড। তো সেটা কোথায় কোথায় পাওয়া যায়? সেনা, অ্যালো, রুবাব এটসেট্রা। তারপরে হচ্ছে স্টেরল বা কার্ডিয়াক গ্লাইকোসাইড কিসে? ডিজিটালিস, সেবেশিয়াস, কুইল এটসেট্রা। সাপোনিন গ্লাইকোসাইড ডায়াস্কোরিয়া, লিকরাইস, জিনসেং। তারপর সাইনোজেনেটিক অর সাইনোফোরিক গ্লাইকোসাইড, বিটার আমন্ড, ওয়াইল্ড চেরি বার্ক এটসেট্রা। থায়োসাইনেট অ্যান্ড আইসোথায়োসাইনেট গ্লাইকোসাইড, ব্ল্যাক মাস্টার্ড। ফ্লাভন গ্লাইকোসাইড, জিঙ্কো। অ্যালডিহাইড গ্লাইকোসাইড, ভ্যানিলা। ফেনল গ্লাইকোসাইড, বিয়ারবেরি। স্টেরয়েডাল গ্লাইকোসাইড হচ্ছে সোলানাম। বিটার অ্যান্ড মিসলেনিয়াস গ্লাইকোসাইড হচ্ছে জেনশিয়ান, পিক্রোইজা আর হচ্ছে চিরাতা। এই যে পিক্রোইজা, চিরাতা এগুলো হচ্ছে ডায়াবেটিস মেলিটাসে ইউজ করা হয়, যেহেতু এটা বিটার আর মিসলেনিয়াস গ্লাইকোসাইড, বিটার গ্লাইকোসাইড যেহেতু সেহেতু এটা ডায়াবেটিস মেলিটাসে ইউজ করা হয়। তাহলে 30টা কোশ্চেন এখানে থাকলো, আর ওখানে আগে 10টা কোশ্চেন হয়েছে, 40টা কোশ্চেন আজকে হয়েছে। কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? না, ঠিক আছে। আচ্ছা, যারা ভিডিওটা ইউটিউবে দেখছো, আজকে এটা লাস্ট ইউটিউব লাইভ হলো। এরপর থেকে প্রত্যেকটা ক্লাস ক্লোজড গ্রুপে হবে, শুধুমাত্র মানে গুগল মিটেই লিংক শেয়ার করা হবে, মিটের লিংক শেয়ার করা হবে এবং সেটা শুধুমাত্র গ্রুপের মধ্যেই রেস্ট্রিক্টেড থাকবে। তো যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি তারা অলরেডি 4টে ক্লাস দেখেছো গুগল লাইভে। তো যদি তারা মনে করো যে এই ধরনের এইভাবে ক্লাস করাটা এফেক্টিভ, তাদের ক্ষেত্রে সুবিধা হতে পারে প্রিপারেশনের ক্ষেত্রে, এবং এইভাবে কন্টিনিউয়াস ক্লাস করলে হয়তো ভালো একটা প্রিপারেশন তৈরি হবে, তো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে সমস্ত কিছু, তো সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। যা ভোট মানে জয়েনিং এর যা প্রসেস আছে সমস্ত কিছু ডাইরেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। গুড নাইট তাহলে সবাইকে। গুড নাইট।